গুলো হচ্ছে 500 বছরের, কোনোটা হয়তো 600 বছরের পুরনো মসজিদ। তাহলে 600 বছরের পুরনো মসজিদকে কি করে আমি পেপার চাইবো? তখন তো কোনো পেপার বলে কিছু ছিল না, ইংরেজ আমল, তার আগে আমল, তখনকার দিনে তো কোনো, ভারত সরকার তো হয়েছে 1947-এ, অনেক মস্ত আছে তার 100-150 বছর আগে থেকে। তাহলে সেগুলোর কি পেপারই বা চাইবো? আর কোন ব্রিটিশের পেপার না মোগলের পেপারকে আমি কি অথেন্টিক করবো? তাহলে ফার্স্টলি যেটা practicing by what to use by users, the word should be by users, যেগুলো by users অনেকদিন ধরে সব রয়েছে সেগুলোকে ডিনোটিফাই করতে সুপ্রিম কোর্ট মানে খুঁজে পাচ্ছে না কিছু তাল বেতাল, মানে বলছে আমরা কি করে করবো, এটা সম্ভব নয়। পুরো বিরাট একটা ম্যাসিভ মানে দেখা যাবে যে 1000-2000 মস্ক তাহলে ইনভ্যালিড হয়ে যাবে, ইলিগাল ঘোষণা হবে। বুঝতে পারলাম? একটা জিনিস ডিনোটিফাই করার জন্য সুপ্রিম কোর্ট বলেছে আমরা এটাকে এগ্রি করতে পারবো না। এত পুরনো পুরনো মস্ক, এগুলোকে কোনো কাগজ দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। দ্বিতীয় কথা যেটা বলেছে সেটা হচ্ছে যে যেটা স্টে হয়ে গেছে সেটা আবার সব থেকে বড় কথা, কেন্দ্র সরকার নিজে দেখেছে হারবে, কেস খাবে, কেন্দ্র সরকার নিজেই ব্যাক আপ করেছে, বলছে আমি এখনো কোনো ওয়াক অফ বোর্ডে বা ওয়াক অফ কাউন্সিলে কি করব না, কোনো নন মুসলিম, যেটা বলা হয়েছিল যে নন মুসলিম মুসলিম দেখা হবে না, যে কোনো যে গভর্নমেন্টের হবে সেই হবে, নন মুসলিমও হতে পারে। ও বলেছে যে আমরা নন মুসলিম রাখবো না, এখন আমরা ওটাকে স্টে করে দিচ্ছি। নন মুসলিম আর ওয়াকফ বা ওয়াকফ কাউন্সিলে, ওয়াকফ পরিষদ আর ওয়াকফ বোর্ড, এই দুটোতে কেন্দ্র সরকার বলেছে রিক্রুট করা হবে না। এবং হ্যাঁ, মেজর অ্যামেন্ডমেন্টটাকেই স্টে করেছে, কারণ ওটা যেহেতু ভায়োলেট করছে আমাদের কনস্টিটিউশনাল রিলিজিয়াস লিবার্টিটা, ঠিক আছে? তো রিলিজিয়াস লিবার্টিটাকে যখন আমার ভায়োলেট করছে তখন ওখানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে সমস্ত হিন্দু খ্রিস্টান সব যে দেবত্ব ট্রাস্ট আছে বা যা রিলিজিয়াস ট্রাস্ট আছে সেখানেও তাহলে মানে হিন্দু নন খ্রিস্টান তোমাকে করতে হবে, নইলে সেখানেও তাহলে রিলিজিয়াস লিবার্টিটা পূর্ণ হচ্ছে। তো সেইটা যেটা মানে সেটা আসলে ব্যাপারটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে, আমি যতদূর বুঝতে পারছি এখন ধামা চাপা দিচ্ছে, আবার টুক করে একটা দিয়ে টুক করে বার করে একটা একটা করে টুক করে বার করে জুড়ে দেবে। এখন পুরোটা নিয়ে হল্লাটাকে থামাচ্ছে, পুরো হল্লাটা এখন মাথা হয়ে গেছে, তো এটাকে থামিয়ে আস্তে আস্তে ওটাকে আবার বলবে আমি তো স্টে নিয়েছিলাম, স্টে করেছিলাম, আমি তো না বলিনি, আমি বলেছিলাম এখন করা হবে না। আবার এখন যেহেতু একটু বিহারে ভোট আছে, তারপরে তোর কি বলে আমাদের পশ্চিমবঙ্গে ভোট আছে, এবং বিহারের ভোটে যেহেতু নীতিশ বাবু মাইনরিটি সেকশনের ভালো মতন ভোট ক্যারি করে এবং নীতিশ বাবু চাপে রয়েছে, তো সেই জন্য এখন বিহারের ভোটটাকে জেতার জন্য কিছুটা পিছনে চলে এসছে, যে টেস্ট টেস্ট করে সব আইন হয়ে গেছে, আমি এখন বলছি লাগু হবে না বলে চেপে রেখে দিচ্ছি, দিয়ে পিছনে এসছে, ওই পুরো শান্ত হয়ে যাবে যে তারপরে আবার ওটাকে খেলে দেবে বল যে হ্যাঁ আমরা নন মুসলিম রাখবো। আর এখন যেটা ওরা বলছে যে কাগজ না হলে হবে, ওরা তখন এখন মানে সুপ্রিম কোর্টের এটা অবজারভেশন, কোনো ভার্ডিক্ট আসেনি এখন, এটা নিয়ে এটা একটা অবজারভেশন, এটা কি করে সম্ভব চলবে? যেরকম ভাবে 370 ধারা এতদিন ধরে চলে চলে সুপ্রিম কোর্টে হলো বা রাম মন্দির করতে করতে গাছ হওয়া হয়ে যাবে। মানে ব্যাপারটা কি, এরা কি করে একটা করে আইন নিয়ে এসে ছেড়ে দেয়, হই হই হয়, তারপরে এটাকে নিয়ে এতদিন ধরে রগড়ারগড়ি চলবে মিডিয়াতে এসে, যে সবার গাছ হওয়া হয়ে যাবে, আর ইন্টারেস্টই পাবে না, কিন্তু পাবে না, তখন টুক করে স্লিপ করে দেবে। ঠিক আছে, 370 ধারাও ঠিক ওইভাবে আস্তে আস্তে অনেক দিন ধরে করতে 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 স্লিপ করলো, রাম মন্দির হয়ে গেল করতে 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 প্রায় বোর্ড হচ্ছে, টুক করে স্লিপ করে দিয়েছে। ঠিক সিএ যেমন হয়ে বসে আছে, কিন্তু এক ফ্রেম করেনি, একটি ফ্রেম করেনি, এক পাস হয়েছে কিন্তু সেকশন কোনো ফ্রেমিং হয়নি। সিএ সেকশন ফ্রেমিং হয়েছে, সিএ সেকশন ফ্রেমিং করেনি, ওই বসে আছে টুক করে আছে। যখন দেখবে ভালো মানে এদিকে 400 পার হবে, যেদিন আসলে 400 পার হবে, এবং দেখবে যে বাকি আর কোনো স্টেট গভর্নমেন্ট বাকি নেই, মোটামুটি হয়ে গেছে কভার, দিল্লিটা উড়ে গেল, এবারে পাঞ্জাব বাংলা আর ওদিকে তেলেঙ্গানা তামিলনাড়ু এগুলো যে মোটামুটি উড়ে যাবে, বাস দেখবে যে মোটামুটি আমার কাছে 28-29টা স্টেটও এসে গেছে, আর সেন্ট্রালেও 400 সিটের কাছাকাছি আছে, উপরে সিটে নামে। তো এখন এগুলো মানে করে রেখেছে, মানে ব্যাকে ফেলে রেখেছে, কিন্তু এগুলো এটা হচ্ছে ওয়াক অফ। এবার যেটা আমি মেন আজকে তোদের বলছিলাম খবর কাগজে তোরা দেখেছি
কনস্টিটিউশনের সেকশন 142 কি বলে? তো কনস্টিটিউশন আছে পরীক্ষায়, পরীক্ষা তো সবই আছে স্যার, তা বলে কি আমার মাথায় আছে? পরীক্ষায় আছে বলে কি থোড়ি আমার মাথায় রাখতে হবে? বলবে ওই নেই, তুই সরকার পরীক্ষা দিয়ে কি কনস্টিটিউশন তো পরীক্ষা দিয়েছিস? 142 কি আছে বল? যেদিন থেকে তোরা আমাকে রেসপন্স করবি না, আমারও এনকিউটা বেড়ে যাবে। এই যেন মনে হচ্ছে সেই নার্সারি ক্লাসে গিয়ে বলো এ ফর অ্যাপেল, বি ফর বল, এইটা অ্যাপেল, এইরকম ভাবে ক্লাস করছে। রেসপন্স করতে হবে না যে স্যার আমরাও জানি, আমরাও কম নেই, তাহলে কি হবে? আমারও দোষটা আছে। 142 কনস্টিটিউশন সুপ্রিম কোর্টকে স্পেশাল পাওয়ার, 142 আর্টিকেলে সুপ্রিম কোর্ট স্পেশাল পাওয়ার দিয়েছে, মানে সরি কনস্টিটিউশন সুপ্রিম কোর্টকে স্পেশাল পাওয়ার ভেস্টেড করেছে। এবারে হয়েছে যেটা, সেটা হচ্ছে তামিলনাড়ুতে অ্যাসেন্ট হয়ে যাওয়া বিল, অর্থাৎ রাজ্য সরকারের বিধানসভায় পাস হয়ে যাওয়া রাজ্য সরকারের আইন, সেই বিলটাকে যেরকম লোকসভায় বিল পাস হয়, তারপরে সেটা কি হয়? লোকসভায় পাস হবে, তারপরে রাজ্যসভায় পাস হবে, তারপরে প্রেসিডেন্টের কাছে যাবে, তারপরে সেটা কি হবে? লাগু হবে। তোরা লয় স্টুডেন্ট বস, সবসময় আমরা টেকনিক্যাল কথা বলবো। টেকনিক্যাল কি? লোকসভা, রাজ্যসভা, গেজেট নোটিফিকেশন, ভারতীয় রাজপত্র, গেজেট নোটিফিকেশন বলে তবে ওটা ইনটু এফেক্ট, কেম ইনটু এফেক্ট হবে, উইথ এফেক্ট ফ্রম। রাষ্ট্রপতি পাস করেও যদি মানে সরকার গেজেট নোটিফিকেশন না জারি করে হবে না। তাহলে চারটে স্টেপ, অনেকে বলে যে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, তারপরে না, তাহলে ওখানে এটা গেজেট নোটিফিকেশন আছে। নমস্কার প্রীতি ম্যাডাম, ক্যামেরাটা অন করে দিন। প্রীতি ম্যাডাম অনলাইনে চলে এসেছে। প্রীতি ম্যাডাম হাই। স্যার আগে থেকেই ছিলাম, মানে 5 মিনিট আগে। বলছিস না কেন? 5 মিনিট আগে থেকেই তো জয়েন হয়েছি। আসতে বলে দিস না, বল। বলছি 5 মিনিট আগে থেকেই জয়েন হয়েছি। এবার বল। বলছি 5 মিনিট আগে থেকেই জয়েন হয়েছি, মানে যখন থেকে লিংকটা তোকে এতক্ষণ দর্শন করিনি। যাই হোক, ক্যামেরা অন করে দে। এবারে কোথায় ছিলাম? হ্যাঁ, এটা হয়ে গেল। এবারে যেটা হয়েছে, আমি কোথায় ছিলাম? তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে রাজ্য অনেকগুলো বিল পাস করেছে, আইন পাস করেছে, করে সেগুলো রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছে। রাজ্যপাল কি করছে? সেই বিলগুলোকে যথারীতি বস্তাবন্দি করে খামাচাপা দিয়ে রেখে দিয়েছে, অ্যাসেন্ট দিচ্ছে না, সই দিচ্ছে না। এবারে এই সই না দেওয়ায় কি হচ্ছে? রাজ্য সরকার সেগুলোকে অ্যাক্টিভেট করতে পারছে না। এবারে এটা আনঅফিশিয়ালি বলছি, নট অফিশিয়াল, ম্যাক্সিমাম রাজ্যপালকে তারা অ্যাপয়েন্টেড বাই হুম? কেন্দ্র সরকার। তার মানে তারা মোটামুটি বোঝা যাচ্ছে, সব কথা বলা যায় না, তারা কি করে কেন্দ্র সরকারের বলবি। মানে কেন্দ্র সরকার থেকে আসছে আমাদের রাজ্যপাল মহোদয়, অনারেবল রাজ্যপাল, অনারেবল গভর্নর, এবং তিনি দেরি করছেন। আমরা তো বলতে পারি না ওই কাজটা করাচ্ছেন, করতে দিচ্ছে না। তো এইরকম মধ্যে তামিলনাড়ু থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলা হতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে রাজ্যপালগুলো যদি আইদার পাস না করে বিলগুলোকে একটা সার্টেন টাইমের মধ্যে, এই সমস্ত বিলগুলো ডিরেক্ট টু দা রাষ্ট্রপতি যাবে, আর রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সিগনেচার করে দিয়ে দিতে হবে। ইয়েস, এটা পারে সুপ্রিম কোর্ট করতে। এইটা জানতে হবে সুপ্রিম কোর্টের কি ক্ষমতা আছে। স্পেশাল পাওয়ার আমি বলছি ভেস্টেড 142 কনস্টিটিউশনাল আছে, কিন্তু তার মানে কি? আমি বলছি না, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় বলছে যে ডেমোক্রেসির ওপর কি মিসাইল দাগতে পারে সুপ্রিম কোর্ট? মিসাইল দাগতে পারে সুপ্রিম কোর্ট গণতন্ত্রের ওপরে। অর্থাৎ তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট কি তাহলে সুপার পার্লামেন্ট, আইন সংসদ আইন প্রণয়ন করবে, সেই আইনের
আইন ব্যবস্থা জুডিশিয়ারি সেটাকে রিভ্যালুয়েট করবে, কিন্তু আইন তো সুপ্রিম কোর্ট তৈরি করতে পারে না। সুপ্রিম কোর্ট কি আইন তৈরি করতে পারে? হ্যাঁ, তাহলে আমার কথা না, সরি, মিস্টার ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় বলছেন যে রাষ্ট্রপতি কি করবে তার স্পেশাল প্রেরোগেটিভস, রাষ্ট্রপতিকেও কি তাহলে ডাইরেকশন দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের হয়ে গেছে? মানে তাহলে সেই তো সুপ্রিম অফ দ্য কান্ট্রি হয়ে যাচ্ছে। হি উইল লিড দ্য কান্ট্রি। সে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিচ্ছে, রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে, কেন্দ্র সরকারকে নির্দেশ দিচ্ছে, পুলিশকে নির্দেশ দিচ্ছে, একে নির্দেশ দিচ্ছে, ওকে নির্দেশ দিচ্ছে, দিতে দিতে রাষ্ট্রপতিকে অর্ডার করছে প্রায় যে করে দিতে হবে 3 মাসের মধ্যে সময়। আবার দেওয়া আছে, মানে সে কি সুপার? তাহলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, আইনসভা, এগুলোর আর কোনো দরকার নেই তো। আমাদের যা ঝামেলা হবে সব সুপ্রিম কোর্টে চলে যাবো, সুপ্রিম কোর্ট যা বলে দেবে আমরা শুনে নেবো। এই চাকরি থাকবে থাকবে না সুপ্রিম কোর্ট বলে দেবে, রাষ্ট্রপতি সহিত করবে না সুপ্রিম কোর্ট বলে দেবে, ও খাবে না সুপ্রিম কোর্ট বলে দেবে, ও বিয়ে করবে কি করবে না সুপ্রিম কোর্ট বলে দেবে। এটা অ্যাডাল্টারি কি অ্যাডাল্টারি না সেটাও সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে যে অ্যাডাল্টারি, কালকে আমি নিয়েছি তোদের হিস্টোরিক্যাল জাজমেন্ট, সুপ্রিম কোর্ট বলছে না, অ্যাডাল্টারি ইজ নট আ ক্রাইম, ইটস আ এই বাবারি সোসাইটি রাখার জন্য সুপ্রিম কোর্টই যদি মনে করে অ্যাডাল্টারি ক্রাইম নয়, তাহলে তো পুরো হয়ে গেল। বুঝতে পারছো তো? হরিহল্লা বারামুল্লা হয়ে যাবে। হ্যাঁ, হরিহল্লা বারামুল্লা মানে আমি বলবো সব বলে দিলাম কি না, অ্যাডাল্টারি নয়, এটা কোনো ক্রাইম নয়, এটা হচ্ছে কি, এটা সোশ্যাল স্টিগমা, এটা কোনো অপরাধ নেই। তাহলে এবারে মানে বাকি সবকিছু সুপ্রিম কোর্ট বলে দিই। আমি কি পড়বো, আমি কি খাবো, আমি কি করবো, রাষ্ট্রপতি কি করবে, প্রধানমন্ত্রী, এভরিথিং। এইটা জগদীপ ধনখড় আওয়াজ করেছে যে সুপ্রিম কোর্টের কি এই ক্ষমতা রয়েছে যে সুপার পার্লামেন্ট তিনি চালাতে পারেন, তিনি রাষ্ট্রপতিকেও ডাইরেকশন দিতে পারেন। অথচ রক্ষা কবচ তাদের সেই আইনের, যখন তিনি বলেছেন টাকা পড়ার কথা বলেছেন, পোড়া টাকা পাওয়া গেছে কার বাড়িতে হয়ে যাচ্ছে তো, আমরা ডাইরেক্ট বলতে পারি না, বলতে পারি না। টাকা পোড়া টাকা মানে হয়ে গেছে, পোড়া টাকা মানে বুঝতে পারছো সিস্টেমে। তাহলে বলছে যা পোড়া টাকা পাওয়া যেতে পারে, তাহলে পোড়া টাকা পেলে সে আনসারেবল নয় কেন? তা সে বলছে যে সে রক্ষা কবচ পায়, তার উপর কোনো আইন লাগু হয় না, তাই তো রে? পোড়া টাকা যাদের থেকে পাওয়া যায়, যাদের বাড়ি থেকে, তারা কোনো আইনের আওতায় পড়ে না। বা যারা এই রায় দিচ্ছে, যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিচ্ছে রাষ্ট্রপতিকে যে তুমি 3 মাসের মধ্যে সই করে দেবে, কেউ কিছু করা যায় না। যেও হিউম্যান বিং, রাষ্ট্রপতিও হিউম্যান বিং। তাহলে রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া, এতগুলো লোকসভা, বিধানসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার মিলে তাকে তৈরি করছে, তাকেও তুমি বলবে সে কি করবে কি করবে না? সে 3 মাসে করবে না, 6 মাসে করবে না, 8 বছরে করবে না, জীবনভর করবে না, সেটা তো তা। তুমি কি কতদিনে কটা মামলা শুনবে, কটা মামলা বলে দেবে, কটা মামলা নিষ্পত্তি করবে, কদিনে এই মামলা শেষ করবে, তুমি টাইম লিমিটের মধ্যে আছো? তোমার কোনো টাইম লিমিট নেই। তুমি একটা মামলা 10 বছর টানতে পারো, 20 বছর ধরে হিয়ারিং করতে পারো। অথচ তুমি বাকিদের টাইম দিচ্ছ যে এতদিনের মধ্যে করে দিচ্ছ। এইটা রাজ্যপাল বলছে যে তাহলে এবারে লাগা পড়াতে হবে। তার মানে দিস ইজ আ ডিরেক্ট ব্যাটল বিটুইন লেজিসলেচার, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি কাশন। ডেমোক্রেসির জন্য যেটা কিন্তু একটা হারমোনি থাকা উচিত। ডেমোক্রেসিতে কি হারমোনি থাকা উচিত? যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি, এদের মধ্যে একটা হারমোনি, মানে সারেগামা পাদানিসা সপ্ত জুড়ে এরা গান গাইবে, তবে তো সুন্দরভাবে সিস্টেমটা চলবে। লেজিসলেচার, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ যদি নিজেদের মধ্যে কাটাকাটি শুরু করে দেয়, আমি সুপ্রিম কোর্ট মানে রাষ্ট্রপতি হল, 3 মাস সই করবো না বলে 2 সরকার, এইটা কি সুস্থ গণতন্ত্র? আর সেখানে সবকিছু কি সুপ্রিম কোর্ট বলে দিতে পারে? কোনটা অ্যাডাল্টারি, কোনটা অ্যাডাল্টারি না, সমাজে কি হবে না হবে, কে খাবে কে খাবে না, কে কি সই করবে, কতদিনে করবে, সব বলতে পারে? এইটা নিয়ে আমরা আগে থেকে একটা এসে আলোচনা করবো আমাদের জুডিশিয়াল পার্টে, যে ক্রাইসিস অফ 142 আর্টিকেল। এবার করবি দেখে খাতাটা ধর না, মানে হাতের লেখা প্র্যাকটিস কর, ওখানে গিয়ে কম্পিউটার মোবাইলে লিখতে দেবে না। আরে বাবা, তোদের জুডিশিয়ালে তো খাতায় কলমে লিখতে হবে রে, পেন চালানোটা শুরু কর না। হাতের লেখা লিখতে
না লিখে লিখে এই অবস্থা হয়েছে, বিকজ হয়ে গেছে বি সিওজে, টু ইউ টি ও ওয়াই ও ইউ আছে, কি আছে টি এই দুই আর ইউ ওইরকম খাতায় লিখে লেখ the crisis of special power to the Supreme Court by Article 142 is the high time to revoke or revisit, or amend, or as it is justified to. স্যার একবার ফার্স্ট থেকে বলুন। দেখ আমি তো কোনো কোশ্চেন দেখে দেখে বলছি না, মুদ্রা বাংলা কথা হচ্ছে the crisis of, কি বললাম কোশ্চেনটা, the crisis of special power of the Supreme Court by the article of the Constitution 142 is the high time to revoke, alter or amend, or it's justified or legitimate. বুঝতে পারলাম? এইটা একটা বিরাট তোমাদের স্টাডি করতে হবে কনস্টিটিউশনের 142 পাওয়ার। এখানে কি কি হবে? তিনটে জিনিস, একটা হচ্ছে it's a tussle between executive, legislative and judiciary শুরু হয়ে গেছে, and these all not my words. Firstly, hello, this is the words by VP, Mr. Vice President Jagdeep Dhankar. Okay, he raised that issue and his words I use, that is the missile on the democracy. Okay, and you also write it down, this quote, missile on democracy, tussle between legislative, executive and judiciary. Is this a good sign of a healthy democracy? Is this a good sign of a healthy democracy? বুঝতে পারলাম? ক্লিয়ার? এবার এইটার উত্তর করতে গেলে আমাদের কি কি করতে হবে? একটা করতে হবে প্রথমে কনস্টিটিউশন রাজ্যপালকে কি কি ক্ষমতা দিয়েছে, কি কি স্পেশাল পাওয়ার ভেস্টেড করেছে কনস্টিটিউশন। The power of governors should be clear and crystal idea. What are the power vested by Constitution, President of India, and what are the special power of Supreme Court lies to ascend this kind of order to the President of India? বুঝতে পারলাম? তাহলে আমাকে তিনটের উপর একটা স্টাডি করতে হবে। আমি তোদের ওই আমি একটা উত্তর বলে করে দিলাম, তো লিখে নিলি, ওটা চাইছি না। আমি চাইছি একটু ডিপেন্ড হোক। ডিপে ঢুকতে গেলে কি কি করতে হবে বলছি, কি করতে হবে? কনস্টিটিউশনে গভর্নর কি পাওয়ারস আছে জানা আছে, গভর্নরসের পাওয়ারটা পড়বো। রাষ্ট্রপতির কি কি পাওয়ার জানা আছে কনস্টিটিউশন থেকে, তাহলে আমার কি হবে? কনস্টিটিউশনটাও পড়া হয়ে যাচ্ছে। কনস্টিটিউশনে কি কি পাওয়ার দেওয়া আছে রাষ্ট্রপতিকে, রাজ্যপালকে এবং সুপ্রিম কোর্ট, এবং 142 এর ক্লারিফিকেশন গুগল করো, নেট করো, বই পড়ো, অবজারভেশন নাও যে 142 থেকে কি কি পাওয়ার স্পেশালি এনজয় করছে সুপ্রিম কোর্ট। এবারে সুপ্রিম কোর্টের দেওয়া রায়টা কার রেসপেক্টে হয়েছে? আমি বললাম তামিলনাড়ুর বিল আটকে রেখে দিয়েছে, বা আরো রাজ্য সরকারের বিল আটকে রেখে দিয়েছে, রাজ্যপালরা পাস করাচ্ছে না দীর্ঘদিন ধরে। রাজ্য সরকারগুলো গেছিল হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যে আমাদের বিল পাস করা যাবে। সেই এতে বলেছে রাজ্যপাল পাস করে দেবে, নইলে রাষ্ট্রপতি 3 মাসের মধ্যে বিলগুলো পাস করে দেবে। পুরোটা সিনারিও এই। আমাকে তাহলে কি কি করতে হবে? প্রথমে যে রাজ্যপালকে যদি রাজ্য কোনো বিল পাঠায়, সেই বিল কি রাজ্যপাল সই করতে বাধ্য? কতবার পাঠাতে পারে? মানে প্রক্রিয়াটা আমি জানি, আমি বলছি না। কেন বলছি না? তাহলে তোদের পড়ার ইন্টারেস্টে চলে যাবে। হ্যাঁ, কি রিসার্চ করতে হবে? এক রাজ্য সরকার বিলটা কতবার রাজ্যপালকে পাঠাতে পারে, রাজ্যপাল কবার সেটাকে রিটার্ন করতে পারে, এবং তারপরে কি পুরোপুরি খারিজ করতে পারে না সই করতেই পারে। যেমন এককালে বলা হতো ইন্দিরা গান্ধীর আমলে জয়েল সিং কে, যে ফিল্ম স্টিক্স অফ দ্য প্রাইম মিনিস্টার, এত বড় ওয়ার্ড,
তখনকার প্রেস বলতো ব্রুমস্টিক মানে জানো, হ্যাঁ, তাহলে বলছে যে ব্রুমস্টিক অফ দ্য প্রাইম মিনিস্টার। কেন? কারণ হচ্ছে আমরা বলি প্রেসিডেন্ট ইজ দ্য রাবার স্ট্যান্ড বলি। তাই এগুলোর কারণ কি, যে আমি তাও হিন্ট দিয়ে দিচ্ছি যে রাজ্য সরকার পাঠালো, রাজ্যপাল ফেরত পাঠালো, আরো রিভাইজ করতে বললো, করলো, আবার পাঠালো, এবারে কিন্তু সই করতে হবে, আসলে সই করতে হবে। কবে করতে হবে কোনো বলা নেই, প্রবলেমটা এখানে কবে করতে হবে কোনো টাইম লিমিট দেওয়া নেই। 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে, লাস্ট ডিভিশনে চলে এলো, ফেলে সই করছে। এই জায়গাটাই কিন্তু আসল আলাপপথ করতে হবে। আমরা লিখে দেবো যে রাজ্য সরকার পাঠাবে, রাষ্ট্রপতি বা রাজ্যপালটাকে আবার রি-এক্সামাইনের জন্য পাঠাতে পারে। নেক্সট টাইম যখন রাজ্য পাঠাবে তখন ওটা রাজ্যপালকে সাইন করতে হবে, কিন্তু কোনো টাইম লিমিট ওখানে দেওয়া নেই যে কবে করে দিতে হবে, কোনো টাইম স্পেন্ডিং। সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলছে 3 মাসের মধ্যে, কতদিন নইলে প্রকল্পগুলো ফেলে রাখবে। ঠিক সেইভাবে এই বিলগুলো যদি না রাজ্যপাল সই করে, এই বিলগুলো কি রাষ্ট্রপতি সই করতে পারে? কোন কোন ক্ষেত্রে পারে, কি করলে পারে, এবং রাষ্ট্রপতিকে কেন সুপ্রিম কোর্ট বললো 3 মাসের মধ্যে করে দিতে হবে, এবং এই টাইম লিমিট বাধাটা কি ইটসেলফ কনস্টিটিউশনাল এবং লিগ্যাল পার্সপেক্টিভে কি রাষ্ট্রপতিকে অর্ডার এই রেসপেক্টে সার্ভ করতে পারে সুপ্রিম কোর্ট। এই লেভেলের যখন তোর স্টাডিটা হবে, দেখ আজকে আমাকেও রেসিডেন্ট লিখতে দিলে আমি ধর্ম করে লিখতে পারবো, কেন? লেভেলের স্টাডিটা করে এসেছি। এই লেভেলে যদি তোর স্টাডিটা থাকে, তাহলে তুই কি করবি, এর আশেপাশে গভর্নরের পাওয়ার, রাজ্যপাল। আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, প্রতিদিন প্রায় হচ্ছে রাজ্যপাল ভার্সেস রাজ্য, রাজ্যপাল ভার্সেস রাজ্য। ভেরি ইম্পর্টেন্ট, রাজ্য সরকার পরীক্ষায় কোশ্চেন করবে পিএসসি, তাহলে রাজ্য সরকার পরীক্ষায় কোশ্চেন করবার জন্য রাজ্য সরকার কি করবে, এই জায়গাটায় আলোকপাত করতে চাইবে যে আমার যারা সিভিল জাজ হবে তারা কোন দিকে কি ভাবে। দেখি যে পাওয়ার sharing between governor of the state who would be in a supremacy, or whose power vested by the constitution in the supremacy, মানে রাজ্যপাল না রাজ্য কে লিগাল অ্যাসপেক্টস এ সুপ্রিমাসি, মানে সুপ্রিমো, রাজ্যপাল পাওয়ারফুল না রাজ্য পাওয়ারফুল, অ্যাজ ইট ইজ দ্য ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার থাকার পরেও রাজ্যপালকে অ্যাপয়েন্ট করা হয়েছে কেন? ওয়াই রাজ্যপাল অ্যাপয়েন্টেড? শুধু কি ওই রাজভবনে থাকার জন্য আর ওই রকম এসো আরাম আমোদ প্রমোদ বিলাসের জন্য না। রাজ্যপাল রিক্রুট হয়েছে টু সুপারভাইজ এন্ড অবজার্ভ এন্ড টু রিপোর্ট টু সেন্ট্রাল। হোয়াট অ্যাবাউট দ্যাট মিন্স দ্য সুপারভাইজারি কাজটা রাজ্যের পুরো ব্যাপারটাকে সেন্ট্রালের কাছে রিপ্রেজেন্ট করার ইজ দ্য অনুঘটক, মিডিয়েটর। কিন্তু সে কি রাজ্যকে কিভাবে রাজ্য শাসন করবে সেটা শিখিয়ে দেবে? কালকে যেমন মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যপালের যাওয়া উচিত নয় মুর্শিদাবাদে, রাজ্যপাল চলে যাচ্ছে। তাহলে রাজ্যপাল আমাদের যদি রেস্ট্রিক্ট করতে পারে, এলওপি কে যদি রেস্ট্রিক্ট করতে পারে ধুলিয়ান যাওয়া থেকে, তাহলে রাজ্যপালকে রাজ্য রেস্ট্রিক্ট করতে পারবে না কেন? তাহলে রাজ্যপাল কোথায় যাবে না যাবে সেটা রাজ্য কেন ডিসাইড করতে পারবে না? রাজ্যপাল যেখানে ইচ্ছে চলে যাবে। ওনার কাজ কি? যেখানে ইচ্ছে চলে যাওয়া, রাজ্যকে না জানিয়ে, না বলে, না রাজ্যকে জানিয়ে রাজ্যকে বলে উনি মুভ করবেন। বাট ওনার কাজ হচ্ছে রাজ্যের স্ট্যাটাসটা সেন্ট্রালের কাছে দিয়ে দেবে। সেন্ট্রালের চোখ সিসিটিভি, তাই তো রে পাল্টপক্ষে সেন্ট্রালের সিসিটিভি হয়ে কাজ করবে, এটাই তো মোদ্দা বাংলা কথা। তাহলে সেই সিসিটিভির কাজ কি এইটা হয়ে যাবে যে সেই এলাকায় মানে বলতে নেই, মানে প্রাইভেসি সব ভঙ্গ করে সব জায়গায় সিসিটিভি করবে? ল এন্ড অর্ডার ইজ হুজ jurisdiction? তা আমি যদি বলি তুমি ওখানে যেতে পারো, আমি ওটাতেই আছি, বলছি ওখানে যেহেতু একটা ভায়োলেন্স চলছে, এবারে রাজ্যপাল এখন স্টেটকে না ইনফর্ম করে চলে গেল। ওখানে ইনফর্ম করেছে না, ইনফর্ম করে যায়নি। স্টেট বলছে যাবেন না, পরামর্শ তাও যাবে। এই যে ব্যাপারটা, এটা শুধু আজকে ধুলিয়া মুর্শিদাবাদ নিয়ে নয়, আমরা সন্দেশখালীতেও দেখেছি, সন্দেশখালীতেও তো ব্যান করেছিল। তাহলে স্টেট কেন আটকাতে পারছে না? আমাকে আটকে দেবে তো? যদি আমি বলি আজকে আমি যাবো, আমাকে আটকে দেবে, রাজ্যপালকে কেন আটকে দেবো? কি তার রক্ষা কবচ রয়েছে, কোন ধারায় রয়েছে যে তাকে আটকাতে পারবে না রাজ্য? কেন আটকাতে পারছে না? এখানেই তো এইগুলোই তো ইন্টারেস্টিং। তবে তো কনস্টিটিউশন করতে ভালো করে খুঁজবো, কনস্টিটিউশন ওই ভেড়ার গুলো মুখস্থ করে ফেলে বলবে
সরি কি বলছিলাম, কনস্টিটিউশন শুধু মুখস্থ করবো ডালানো মানে একদম এরপরে কোনোদিন ইন্টারেস্ট পাবো না কনস্টিটিউশনে। কনস্টিটিউশনকে আমার পারপাস ওয়াইজ আমাকে পড়তে হবে। আমি একটা যদি অবজেক্টিভ পারপাস নিয়ে পড়তে শুরু করি তাহলে ইন্টারেস্ট, যেমন এখন আমার ইন্টারেস্ট এখন আমি জানি না, আমি উত্তর ওই জন্য বলছিলাম, উত্তর বলে দিলে আর ইচ্ছা লাগবে। আমার প্রথম কথা হচ্ছে রাজ্যপাল কে কেন রাজ্য আটকাতে পারবে না, কনস্টিটিউশনে কোথায় লেখা আছে বুঝে পারবে? রাজ্যপালকে কোথায় আটকাবে না, বা রাজ্যকে ছাড়া, রাজ্যকে না জানি না বলে কেন নিচ্ছে যেতে পারে? আমি যেতে পারি, আমাকে পুলিশ যদি আটকাতে পারে যে আপনি যাবেন না, পুলিশের যদি সেই পাওয়ার থাকে, তাহলে রাজ্যপালের উপর সেই পাওয়ার কেন অ্যাপ্লাই হচ্ছে না? কনস্টিটিউশনে কোন পাওয়ার দেওয়া আছে রাজ্যপালকে যেখান থেকে রাজ্যপালকে রাজ্য পুলিশ আটকাতে পারবে না? একটা সিম্পল কোশ্চেন যদি আসে যে রাজ্য পুলিশের হাতে ক্ষমতা নেই রাজ্যপালকে আটকাবার, কোন ক্ষমতা বলে রাজ্যপাল এই স্পেশাল ট্রিটমেন্টটা এনজয় করে? উত্তর দিতে পারবি? বোঝাতে পারবে কি বললাম? রাজ্যপাল কি এনজয় করে, কোথা থেকে সেই পাওয়ারটা পায় যে রাজ্য পুলিশ তাকে কন্ট্রোল করতে পারবে না বা আটকাতে পারবে না? সন্দেশখালী চলে যাচ্ছে বলো, ধুলিয়ান চলে যাচ্ছে বলো, যেখানে রাজ্য বারবার বারণ করছে তাও চলে যাচ্ছে। এবং অনেক সময় আমরা দেখছি যে রাজ্যপালের সঙ্গে দ্বন্দ্ব বিরোধ তৈরি হচ্ছে, কার? রাজ্যপালের সঙ্গে রাজ্যের। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কটা আসলে হওয়া কিরকম উচিত? কারণ দেখ, ডিএসসি কখনো এরকম বলবে না এগেনস্ট টু রাজ্যপাল, বলবে না রাজ্যপাল খারাপ রাজ্য ভালো। সে কি জিজ্ঞেস করবে? সে বলবে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে কি রকম সম্পর্ক হওয়া বাঞ্ছনীয়, তাই তো? রিলেশনশিপ বিটুইন স্টেট গভর্নমেন্ট and the governors, how decorum should be maintained in between federal structure. বুঝতে পারছি? ফেডারেল স্ট্রাকচারের কাঠামোর মধ্যে কিভাবে রাজ্য এবং রাজ্যপালের যে সমন্বয় সেটাকে আমরা সার্থক করতে পারি। তাহলে আমাদের কি ফার্স্ট জানতে হবে? আবার পাওয়ারস, ডিউটিস। শুধু পাওয়ার নয়, পাওয়ার মানে শুধু রেলাবাজি নয়, আমার ডিউটি কি, আমার পাওয়ার কি, এবং আমাকে পড়তে হবে কতগুলো মামলা হয়েছে আজ পর্যন্ত কি নিয়ে, রাজ্যপাল ভার্সেস স্টেট, রাজ্যপাল ভার্সেস স্টেট। হ্যালো হ্যালো, রাজ্যপাল এবং স্টেট নিয়ে কতগুলো মামলা হয়েছে এবং সেই মামলাগুলো কি কি রায় বেরিয়েছে। আমাকে কি কি প্রথমে জানতে হবে, একটা লিস্ট বানাতে হবে, যে লিস্টে থাকবে কতগুলো রাজ্যপাল ভার্সেস রাজ্য কেস হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হয়েছে। আমরা জেলা কোর্টগুলো নিয়ে মাথা ব্যথা করবো না, সিভিল কোর্ট এগুলো হয় না, কনস্টিটিউশনাল বেঞ্চে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হয়। তাহলে আজ পর্যন্ত কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা দিয়েছে রাজ্য এবং রাজ্যপালের অনেক বিখ্যাত বিখ্যাত নাম আছে, আমি নামের লিস্ট বলে দিতে পারি, একটু বলে দেবো, কিন্তু দিলে কি হবে তোদের আর রিসার্চ করা হবে না। রিসার্চ করলে কি হয় বলতো, মনে থাকে এক লম্বা জিনিসটা খোঁজা করাতে একটা কিন্তু স্ট্রাইক করে। এখন বলে দিলে ব্যাপারটা এই ক্লাসে ধরে হাওয়া হয়ে যাবে, এগ্রি করবে সবাই, এগ্রি তো? ওই জন্য আমি ছেড়ে রাখছি, বললে আমি বলে দেবো। কিন্তু এই মামলাগুলো যখন একদিকে লিখে নিবি তখন বুঝতে পারবি যে এইগুলো এতগুলো রাজ্যপালের সঙ্গে ঝামেলার কেস হয়েছে। এবারে এই কেসগুলোতে কি কি ভার্ডিক্ট এসছে তো আমরা জানছি, সঙ্গে যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে রাজ্যর কি ক্ষমতা এবং রাজ্যপালের কি ক্ষমতা, রাজ্যের কি দায়িত্ব এবং রাজ্যপালের কি দায়িত্ব। নইলে শুধু যেটা কনস্টিটিউশনে দেওয়া আছে সেটা সবাই জানে। মানে আমি যদি একটা জুডিশিয়াল স্টুডেন্টকে ধরি, একটা জুডিশিয়াল স্টুডেন্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ধরে নিচ্ছি সে রাজ্যপালের ডিউটি, পাওয়ার, অ্যাপয়েন্টমেন্টস, এজ, এগুলো সব যেটা ওই মানে কি বলবো প্রোটোটাইপ, স্টিরিওটাইপ, এগুলো পড়েই যায়। কি পাওয়ার, কি ডিউটি, কি অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি, এগুলো একদম সিম্পল। কিন্তু ঘটনাটা হচ্ছে ওখানে পুরোটা আমরা পাই না যতক্ষণ না তার ক্রিটিক্স অ্যানালিসিসটা আসে। বিভিন্ন মামলায় আরো কিছু অ্যামেন্ডেড হয়েছে, ঠিক হয়েছে না? তো আমি মামলাগুলো থেকে জানতে পারবো যে মামলার রায় থেকে অ্যাকচুয়াল রাজ্যপালের ক্ষমতা এবং ডিউটিস, রাজ্যের ক্ষমতা এবং ডিউটিস এবং জুরিসডিকশন, কনস্টিটিউশনটা তো থাকবে। তাহলে আমরা কি করতে পারবো, অ্যাকর্ডেন্সটা করতে পারবো যে কোনটা পলিটিক্যালি মুভমেন্ট, কোনটা পলিটিক্যালি ভিন্ডিকটিভ। পলিটিক্যাল ভিন্ডিকটিভ মানে কি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে,
কোনটা বাই রুল এন্ড বাই ল করা আছে। যেমন আমি সই করবো না, টাইম বলার নেই কনস্টিটিউশনে, না 1 বছর লাগিয়ে দেবো। এই লুপহোলটার জন্য সুপ্রিম কোর্টও বিচার করছে। তো সেখানে আমার ধনকর সাহেব অ্যাটাক করছে যে মিসাইল, যে তুমি ডেমোক্রেসির ওপর মিসাইল টানতে পারো না এইভাবে। কি বললাম বুঝতে পারছি? হ্যালো, নমস্কার। একটু বলুন। হ্যাঁ, কি বলছিলাম? কি বলছিলাম? কোথায় ছিলাম? খানকার। খানকার সাহেব যেটা বলছেন সেটা বলার কারণ হচ্ছে যে কিছু জিনিস মানে কনস্টিটিউশনে পরিষ্কার করে বলা নেই। এই যে কতদিনে সই করে দিতে হবে তো বলা নেই, সেই আইনের ফাঁক বলে রাজ্যপাল বা এরা কি করছে, জিনিসটাকে ডিলে করে যাচ্ছে। এইটা করায়, এই যখন আমরা লিখবো এই পাওয়ারটায়, তখন আমাদের প্রথমে লিখতে হবে কি, যে তামিলনাড়ুতে যে এটা দিয়ে দিবি, তামিলনাড়ু গভর্নমেন্ট ফাইল্ড অর শুড কেস এগেইনস্ট গভর্নর্স কি বলে অ্যাবাউট টু বিল। ওকে, তো ওখানে মেন ক্রাইসিসটা হচ্ছে যে রাজ্য অলরেডি বিধানসভায় অনেক কিছু ধরনের বিল পাস করে দিয়েছে, হাজার রকম আমাদের রাজ্য দূর করেছে, সেই বিলগুলো রাজ্যপাল আটকে রেখে দিয়েছে। হয়ে গেল। এবারে এই বিলগুলো পাস করার কি কোনো টাইম লিমিট কনস্টিটিউশন দিয়ে রেখেছে? একবার দেওয়া নেওয়া তো বলে দিলাম, হয়ে গেল। এরপরে যখন পাঠিয়ে দিয়েছে রিভাইজ করে, এবার তো সই করে দিতে হবে, টাইম লিমিট দেওয়া। তাহলে এর রেমেডি কি? এর রেমেডি কি সুপ্রিম কোর্ট করবে? যদি সুপ্রিম কোর্টকে এটা দিতে হবে, সেটা প্রেসিডেন্ট অব্দি যায়, সেটাও তো চ্যালেঞ্জ। আবার যদি এটা সিগনেচার না করে, কারণ আমি কি বললাম একটু আগে, আমাদের কি দরকার ছিল? অ্যাকর্ডেন্স। অ্যাকর্ডেন্স মানে হারমোনি। হারমোনি মানে সারেগামা পাদানি সব বাজবে, রাজ্য স্বাদ আইবে, ওরা রে গাইবে, এরকম ভাবেই তো চলবে। ব্যাটেল তো হবার ছিল না। সিস্টেমটা তো মানে আমাদের ফেডারেল স্ট্রাকচারটা তো হওয়া উচিত ছিল। রাজ্যপাল রাজ্যকে সহযোগিতা করবে, রাজ্য যদি কোথাও অন্যায় করে রাজ্যপাল শুধরাবার চেষ্টা করবে। কিন্তু এখন ব্যাপারটা কোথাও ব্যাকএন্ডে কি হচ্ছে? হারমোনিটা নেই, জাস্ট বিকজ অফ দ্য এভরিওয়্যার politics entered in every field. Today I mentioned one man that politics entered into every field. Even in education, politics also entered. But this is our bad luck. Education was not entered into the politics. রাজনীতিতে মানে শিক্ষাতে ঢুকে গেল, কিন্তু রাজনীতিতে শিক্ষা ঢুকলো না। শিক্ষায় রাজনীতি ঢুকে গেল। রাজনীতিতে শিক্ষাটা যদি ঢুকে যেত, আমাদের মতন লোকজন যদি হয়ে যেত, নায়কের মতন, ওই আমাদের কি জানো অনিল কাপুরের মতন, কিরকম দেশটা সুন্দর হতে বলতো। আমরা সবাই তো স্বপ্ন দেখি ওই দিনটার জন্য। আমরা তো সবাই ওটাই আশা করে ভোট দিতে যাই, যে অনিল কাপুরের ওই রকম একটা মুখ্যমন্ত্রী হবে, ওই রকম একটা প্রধানমন্ত্রী হবে, এইরকম ভাবে আমরা জাস্টিস পাবো। আমরা তো ওই সিনেমাটা থেকে ওটাই ইন্সপায়ার হই, বা ওই ধরনের যে কোনো সিনেমা দেখে তো আমরা চাই আমাদের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার ওরকমই হবে। কিন্তু বারবার আমাদের আশা হতো স্বপ্নভঙ্গ হতে হচ্ছে। তার কারণ কি, আমাদের মতন ওই অনিল কাপুরের মতন মানুষগুলো পলিটিক্সে আসে না। তারা পলিটিক্স থেকে দূরে সরে। যতদিন তুমি পলিটিক্স থেকে দূরে সরে আসবে, এই যে কালকে তোরা দেখলি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি চাপ পাচ্ছি কেন? কারণ ইফ আই ডিনাই দ্য পলিটিক্স, পলিটিক্স উইল নট ডিনাই মি। এটা ভালো বললাম। আমি যদি পলিটিক্স কে ইগনোর করি, পলিটিক্স কি আমাকে ইগনোর করবে? বাজারে ব্যাগ নিয়ে গেলে আমাকে কিন্তু সেই মূল্য বৃদ্ধির শিকার হতে হবে, সেই ইনজাস্টিসের শিকার হতে হবে, যা কিছু শিকার সবই আমাকে হতে হবে পলিটিক্স দ্বারা। অথচ আমি বাবা পলিটিক্সে যাবো না, আমি পলিটিক্স বুঝি না, আমি পলিটিক্সে মাথা ঘামাবো না। কিন্তু পলিটিক্স আমাকে এভরি পয়েন্টে স্টাক করছে, এভরি পয়েন্টে আমার লাইফকে এফেক্ট করছে। যে আমি হসপিটালে গিয়ে বিল বেশি দেওয়া থেকে শুরু করে ওষুধ, মেডিসিন, এই যে জাল মেডিসিন, আমি পলিটিক্সে যাবো না, জাল মেডিসিন খাবো, তাই তো? আমি পলিটিক্সে যাবো না। আমার বাড়ির মেয়েটাকে যদি কেউ ইনসাল্ট মলেস্টেড করে, আমি পলিটিক্সে যাবো। তাহলে আমি পলিটিক্সকে ঘেন্না করি,
অথচ আমাকে প্রতিটা মুহূর্তে পলিটিক্স ইনফ্লুয়েন্স করছে। এখনকার এডুকেটেড লোকেদের এটা কিরকম মানে একটা বিশাল একটা উই আর এডুকেটেড, উই আর নট টু ইনভলভ উইথ ন্যাস্টি পলিটিক্স। ভাই তুই ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ন্যাস্টি পলিটিক্স, ইজন্ট ইউ আর দ্য প্রোডাক্ট অফ দ্য ন্যাস্টি পলিটিক্স বস। এই যে একটা অযোগ্য শিক্ষক, মাধ্যমিকের একটা ছেলেকে যদি ফার্স্ট ডিভিশন পাই না, কালকে তাই বলেছে, তাহলে কি হলো? ফার্স্ট ডিভিশনটা পেয়ে গেল একটা অযোগ্য শিক্ষকের দ্বারা, তাহলে ওই ছেলেটা ইন্টার্ট করে গেল। যদি একটা অযোগ্য ছেলে কালকে নিটে যেরকম লিক হয়েছে, সে যদি আজকে ডাক্তার হয়ে যাচ্ছে, তার লিকটা ক্যান্সেল হয়নি কেন? তখন একটা ডাক্তারও যদি ওই জাল পরীক্ষা দিয়ে ডাক্তার হয়ে গেল, তাহলে পুরো একটা ছেলে ইনফেক্ট হওয়া মানে তো জাস্টিস ডিনাইড নট টু বি ফর দ্য সিঙ্গেল পারসন অলসো। একজন মানুষের জন্য জাস্টিস ডিনাইড হলে সেই জাস্টিসের কোনো দাম নেই। তাহলে যখন নিটের পুরোটা হয়েছে, আমি সেটা পুরো রেখেছি রেকর্ডিং, চন্দ্রচূড় স্যার সেই সময় সুপ্রিম কোর্টের পুরো কনভারসেশন, চন্দ্রচূড় স্যার চেষ্টা করছেন যে কোনো ভাবে ব্যাপারটাকে, এখনকার নেই বলতেও বাধা নেই, যত রকম ভাবে জিনিসটাকে চাপাচোপা দিয়ে যাওয়া যায়। কি চাপাচোপা দেওয়া যায়? যে ও ঠিক আছে, একটু জায়গায় হয়েছে, অল্প জায়গায় হয়েছে, বেশি স্প্রেড হয়নি। আমার কাছে কথা হচ্ছে 10টাও যদি লিকেজ করে ওই পরীক্ষা দিয়ে ডাক্তার হয়ে গেছে, তাহলে ওই যে 10 জন হতে পারেনি তাদেরও তো জাস্টিস। ওটাই তো আমি কালকে বলেছি যে অযোগ্য শিক্ষক যদি বলার পরও যে অযোগ্য টাইটেল, এর আগে তো যোগ্য অযোগ্য ছিল না, তুমি অযোগ্য টাইটেল করে দিয়েছো, তাকে আবার বলছো 6 মাস পড়াতে। অযোগ্য যদি অলরেডি 6 মাস পড়ায়, তাহলে তুমি অলরেডি লিগ্যাল এন্টিটি দিয়ে দিয়েছো, তাহলে যোগ্য। নোবডি ইজ অযোগ্য। তুমি কালাম হচ্ছে কালকে পড়ার পর। আজকে সকালে খবর আসছে, আমাকে পাঠাচ্ছে, স্যার আমরা সব অ্যাপিল করছি। কারা? যারা চাকরি হারা, বঞ্চিত চাকরি হারা, যোগ্য বঞ্চিত চাকরি হারা একটা বলছে আছে না, মানে আমরাই পেতাম চাকরিটা, আমাদের জায়গায় তোমরা চাকরিটা নিয়ে নিয়েছো। তারা দিয়েছে আজকে কি দিয়েছে? যে মাইনে দেবে 6 মাস। কালকে বলেছিলাম যে 6 মাস যদি মাইনে দাও, টাকাটা কোথেকে পাচ্ছ? টাকাটা তো আমার এক্সচেকারের টাকা। তাহলে আমার এক্সচেকারের টাকা তুমি অবৈধকে যদি দিচ্ছ, তাহলে আমার টাকা অবৈধ খাতে ব্যয় হচ্ছে, অবৈধ অযোগ্যদের খাতে ব্যয় হচ্ছে। তাহলে অযোগ্যর খাতে যখন ব্যয় করছো, তাহলে এটা তুমি কোন লিগাল কাজটি করছো মহাশয়? এবার ওরা গেছে গিয়ে বলছে যে হ্যাঁ, তাহলে আমরা আমাদের বঞ্চনা করছি, আমাদের লিগালের, আমাদের প্রাপ্য টাকা অযোগ্যদের দেওয়া হচ্ছে। তুমি অযোগ্যদের পড়াতে বলছো, অযোগ্যদের মাইনে দিতে বলছো, একদিনও যদি করো, উনিকে কি একদিনের অ্যাড করা যাবে? মানবিক কারণ আবার কি? কোর্টের সামনে কিসের মানবিক কারণ? যে চুরি করে এসছে সে বলবে আমার মেয়ের ক্যান্সার, তাই চুরি করেছি। কালকে কেউ ডাকাতি করবে, করে বলবে আমার বউয়ের ক্যান্সার, আমাকে কারণ ব্যাক করেছে, ছেড়ে দাও নোটিশটা। আমার বউয়ের ক্যান্সার, আমাকে ছেড়ে দাও। আমার ছেলে খেতে পাইনি, আমি খিদের জ্বালায় যদি কেউ রুটি চুরি করে, ওর ছেড়ে দেবো তাকে মানবিক গ্রাউন্ডে? আমার কাছে কথা হচ্ছে মানবিক গ্রাউন্ডে আমি যদি রুটি চুরি করি খিদের জ্বালায়, চাণক্য বলেছিল যে যদি কেউ চুরি করে তার দোষ হচ্ছে রাজা। কেন বলেছিল? যে রাজা সেই প্রজাকে খেতে দিতে পারেনি, এমন রাজ্য শাসন করছে যে সে অভুক্ত ক্ষুধার্ত, সেই জন্য যে শাস্তি ওই চোরটার হবার কথা। অর্থাৎ তখনকার দিনে যদি তুমি রুটি চুরি করো, তোমার গায়ে একটা কি 10টা বেত্রাঘাত হতো। তখন বলেছিল তার 10 গুণ, অর্থাৎ 100টা কি 10টা বেত্রাঘাত রাজাকে করা উচিত। কেন? কারণ তুমি রাজা অপদার্থ, খাবার দেবার দায়িত্ব কার? প্রত্যেকের মুখে ভাত তুলে দেওয়ার দায়িত্ব কার? রাজার। তাহলে রাজা, তুমি যদি কাউকে অভুক্ত রেখেছো তোমার রাজ্যে, ক্ষুধার্ত রেখেছো কাউকে তোমার রাজ্যে, তাহলে ইউ শুড বি অলসো পানিশড। আমাদের দেশে চুরি করেছে যদি কেউ সার্ভিসের জন্য, তাহলে তার জন্য ফুড মিনিস্টারকে ডেকে আনে জেল করা উচিত, তাই না? শিক্ষিত সমাজে কিন্তু পলিটিক্সে আসে না। আর সেই জন্যই আজকে আমাদের এই জায়গাটায় আসতে হচ্ছে যে লিগ্যাল অ্যাসপেক্টে আমরা কি মানবিক হতে পারি? কালকে আমি বলেছিলাম ওই চোখ পট্টি, তো একটা সাহেব বললো পট্টি তো খুলে দিয়েছে। আমি যখন বললাম তাহলে বিএসএফ কেন এনেছে, এভিডেন্স অ্যাক্ট কেন এনেছে? এভিডেন্স একটা দরকার নেই, ছেড়ে দাও, আমি সব মানবিক ভাবে বিচার করবো। আমি তো সবকিছু সাক্ষ্য প্রমাণ দেখে দাঁড়িয়ে পাল্লায় ওজন করবো, শুধু আমার এটাই কাজ, এভিডেন্স। তো আমি এভিডেন্সে মানবিকের জায়গা কোথায়? অযোগ্য যখন তুমি বলে দিয়েছো, এর আগে সবাই যোগ্য ছিল। Once you classify যোগ্য অযোগ্য, অযোগ্য should be, তাহলে এই অযোগ্য again can continue and gain the salary, then হয়ে গেল তো, হয়ে গেল তো। তুমি এই যে অভিনয় করে দিলে, ওই জন্য আমি বলেছি যে আর কোনো অযোগ্য নেই, বিরাট ব্যাটেল আবার শুরু হয়ে যাবে, একখানা লুজ বল খেলে দেবে। বহুত সিয়ারা রিভিউ পিটিশনে যায়নি,
সোজা লুজ বল খেলবে ইমোশনাল কথা, একবার ইমোশনাল দিয়ে ভেসেছ। এবার কিন্তু এই রায় কিন্তু হাইকোর্ট জেলা কোর্ট পর্যন্ত রগড়াবে, রেফারেন্স হবে। সুপ্রিম কোর্টের একটা সাইটেশন জাজমেন্ট কিন্তু জগদা হয়েছে কিন্তু পুরো উপরতলা থেকে নিচের তলা বারবার এই উদাহরণ উঠে আসে। এই এসএসসি স্ক্যামে অযোগ্যরা পেয়েছিল, এসএসসি স্ক্যামে অযোগ্যরা পেয়েছিল, তারা পেয়েছিল, রিলিফ পেয়েছিল, ছাড়বে না পিছু, বিরাট একটা ব্যবস্থা। ঠিক হয়েছে না রে? এই কোথায় ছিলাম আবার ভুলে গেলাম। যাকে রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে আমাদের ভাবে যে কোথায় আইন হচ্ছে এরকম ভালোবাসা। দেখ শুরু করেছি কোথায়, গেছি কোথায়, কোথায় কোথায় ঘুরে, কোথায় দিয়ে ঘুরছি, অনেক ঘুরতে ঘুরতে সবই চলছে। আইন, আইনকে এইভাবে ভালোবাসতে হয়। এইভাবে যখন আইনটা পড়েছি, আইনকে ভালোবাসবি না, তখন দেখবি আইনের ওই কর্পস কি সেকশন বা বেয়ার অ্যাক্ট নয়, আইনকে পারপাস করে করতে হবে, জানার জন্য করতে হবে। এই যে আমি দেখ এসএসসি, সুপ্রিম কোর্ট, রাজ্যপাল, ওই গভর্নর, তাই ঘুরে ঘুরে সব চলে এলাম, সব ঘুরে এলাম। আজকে 1.5 ঘন্টা মধ্যে ক্লাস চলছে, কত কিছু বেড়ালাম। এখন আমি ইউসিসি ধরি, ইউসিসি আমার হাতে ভাসছে। তার আগেই এত মানে ল নিয়ে আমাকে 5 ঘন্টা লেকচার দিতে দেয়, আমি দিয়ে দেবো মাঝখানে দেখি। যাই হোক ইউসিসি চলে যাই নাকি একটু রাজ্যপাল নিয়ে বলবো, হয়ে গেছে তো মোটামুটি পেরে যাবি তো এসএমএস লিখতে। চলো প্রীতি বলো, ইউসিসি বলো, ইউসিসি কি ঠিক না ভুল? ইউসিসি এরকম করে রাখবি তো, আলবাতে খেয়েছিস তো? বলো প্রীতি। থ্যাংক ইউ। ব্যাস প্রীতি চুপ, বল বিবেক ইউসিসি কি জিনিস? এটা হচ্ছে একটা কমন ল, যেটা পুরোটা মানে ওরকম কোনো আলাদা ভাবে কোনো লকে মানে যেটা পুরোটা প্রিভেল করবে, একটা কমন ল যেটা পুরোটা প্রিভেল করবে, মানে পার্সোনাল ল বলে কিছু থাকবে না। যেরকম আপনার মুসলিম ল কিংবা আপনার হিন্দু ল কিংবা আপনার সাকসেশন হোক না কেন, ওরকম কিছু থাকবে না। একটা কমন ল যেটা সবার উপরে প্রিভেল করবে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে এই জিনিসটাই হচ্ছে যে ইউসিসির মেন মোটিভ, ইন্সপিরেশন, প্রাণ, সোল। অর্থাৎ শরিয়তি আইন চলবে না, হিন্দু ম্যারেজ আইন চলবে না, আগে যেমন বহু বিবাহ হতো হবে না, শরিয়তি বহু বিবাহ চলবে না, ওই আইন ছাড়া তালাক দেওয়া যাবে না, বা তুমি না বলে একটা বউকে রেখে আরেকটা বিয়ে করতে পারবে না। মানে মেনলি মেইনটেনেন্স, এই হিন্দু আর মুসলিমরা এই বিয়ে শাদী ব্যাপারটাই মেনলি হাইলাইটেড হয় ব্যাপারটা, আর ওই সাকসেশনের ব্যাপারটা আর কিছু নেই বললি। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে ওই অনেকগুলো বিয়ে করতে পারবে না, অনেকগুলো না বলে বিয়ে করতে পারবে না, তালাক দিতে পারবে না, এটাকে নিয়ে রিভলভ করছে। এবং মানে কোনো হিন্দু বলে তুমি এক রকমের আইন পালন করবে, মুসলিম বলে তুমি এক ধরনের আইন পালন করবে, এটা হবে না। যা হবে হিন্দু মুসলিম এক এক তো ব্যান হয়ে গেছে। এটা এবারে তুই বল, এটা করা যায়? ইউনিফর্ম সিভিল কোড করা যায়? বল 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 ইয়ে বল, সপ্ততি কি বল, সপ্ততি বল। এইসব ভাষা ভাষা কথা হবে না, ইতিহাসের ক্লাস নয় এটা বাবা, যে ভাসিয়ে ভাসিয়ে আমি বলবো। একদম ফান্ডামেন্টালি এটা করা যায় কি যায় না, লিগ্যাল অ্যাসপেক্টসে কেন যায় না বল তুই। কোশ্চেনটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড করা যায়, আদৌ করা উচিত? তোর মনে হয় ভুলিবার আইন কি বলতে সেটা পারলি না? দেখ ওখানে দেওয়া আছে, নোটে দেওয়া আছে, দেখ এইখানটায় করে দেখ কোথায় কোনখানটা দেখলাম আমি লিখেছি, আমি আবার খুঁজে যেতে। এই তো এই দেখ, নিড ফর ইউসিসি ইন ইন্ডিয়া, দেখ তো কি লেখা আছে। For all citizens, it would also advance gender justice, national integration and equality before the law enshrined in Article 40. তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো তাহলে আমরা এটা করতে পারি, লজিক্যালি
কিন্তু আবার রিলিজিয়াস ফ্রিডম কনস্টিটিউশনের এটা লিখে রাখে, এটা মনে নেই, এটা আমার আলাদা এখনই মনে করতে হবে। রিলিজিয়াস ফ্রিডম, প্র্যাকটিস অফ রিলিজিয়াস ফ্রিডম কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেলে আছে আমি তো জানি না, কনস্টিটিউশন বলে দেখছি। কনস্টিটিউশন কিন্তু যারা ছাত্র হয়ে যায়, আমি কিন্তু বলে দিলাম, আমি জানি না, আমি ইয়েস নো বলবো না, আমি তোমাদের থেকে শিখবো। কথা হচ্ছে আমাকে একদম ডেফিনেট বলতে হবে। আমি যেমন ডেফিনেট লিখে দিয়েছি 44, 14 ডেফিনেট লিখে দিয়েছি। তো কোন আর্টিকেলে কি আছে? আমার কাছে হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম, প্র্যাকটিস অফ দ্য রিলিজিয়ন। এটা যদি কনস্টিটিউশনাল রাইটস, তাহলে ইউসিসি এসে যদি আমার মুসলিম ধর্মের বা আমার হিন্দু ধর্মের যে প্র্যাকটিস অফ দ্য রিলিজিয়ন আছে সেটাকে যদি চ্যালেঞ্জ করে, তাহলে তো এটা আবার অসাংবিধানিক হয়ে যাবে। আর লাভলি, ভালো না? এক্ষুনি প্রমাণ করলাম যে ইউসিসি ঠিকঠাক, আবার আমি প্রমাণ করে দিলাম কিছু আছে আছে। এই হচ্ছে আনন্দ, আইডিয়ার এটাই হচ্ছে প্রেম। মানে ভাবলে মজা লাগে, কাটবো কোথা থেকে। এই জন্য তোদের আগামী দিনে তোদের ডিবেট করাবো, যখন ডিবেট করবি না তত হচ্ছে তোদের শার্ট বেরোবে যে এটা যদি হয়তো হয় ঠিক আছে, কিন্তু একেও কাটা যায়। এই যে এক্ষুনি তোদের মধ্যে প্রমাণ করে দিয়েছিলাম যে ইউসিসি খালি, এক্ষুনি আমার পাল্টি ফেলে দিলাম, বললাম। তাহলে ওই পয়েন্টটাকে তোমাদের রেডি করতে হবে, যে পয়েন্টটা হচ্ছে যে রিলিজিয়াস প্র্যাকটিসের ফ্রিডম যদি আমাকে কনস্টিটিউশন দেয় এবং সেখানে আমি 3টে বিয়ে করতে যদি পারি শরিয়াতি আইন। শরিয়াতি আইন মানে কি? এটা আমার রিলিজিয়ান আইন, আমার রিলিজিয়ান প্র্যাকটিস। তাহলে সেই রিলিজিয়ান প্র্যাকটিসকে তুমি বাড়া দিতে পারো। যেরকম আমরা আগেকার বিধবা বিবাহ করেছি, বহু বিবাহ করেছি, মানে এখানে আছে মেনশন করা আছে শরিয়াতি আইন পলিয়ামি। কথা হচ্ছে শরিয়াতি আইন মানে তো আমার রিলিজিয়াস প্র্যাকটিস। তাহলে আমি রিলিজিয়াস প্র্যাকটিস করছি, তুমি সেটাকে বাধা দিচ্ছ কি করে? তাহলে তুমি সেটা বাধা দিতে পারো, সেটা কনস্টিটিউশনে আমাকে বাধা দেওয়ার জায়গা দিয়েছে, দিতে পারো না? আমি আমার প্র্যাকটিস করতে পারি, তাহলে তুমি ইউসিসি কি করে করতে পারো? বললাম এটা কিন্তু এক্সটার্নাল। আর কি আছে দেখো, এটা হলো, আচ্ছা এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কোডটা আমি এখন প্রেজেন্ট করাতে পারছি না, মেলে আছে, প্রেজেন্ট করাবো? প্রীতি, হ্যাঁ স্যার, প্রেজেন্ট করিয়ে দিলে ভালো হয়। প্রেজেন্ট করালে ভালো হয়। আমি পড়ছি, তুই শোন, আমি এরপরে তোকে ওটা দিয়ে দেবো, আজকে নোট নিয়ে নেবে, তোর নোট রেডি আছে, ঠিক আছে? হ্যাঁ, কি বলছি, ওয়াই ইন দ্য নিউজ, ওই প্রাইম মিনিস্টার সাহেব এটা নিয়ে অ্যাডভোকেসি করেছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে। এটা আমাদের স্টার্টিং এ লিখতে হবে যে honorable prime minister was advocated in the favor of uniform civil code, ঠিক আছে? ডেফিনেশন হয়ে গেল, ম্যাটার্স হয়ে গেল, কারেন্ট স্ট্যাটাস দেখ কোথায় কোথায় ইউসিসি অলরেডি চালু হয়েছে। দেখ, in Goa a form of common civil code is in practice under the Portuguese Civil Code 1867. উত্তরাখণ্ড অ্যাডাপ্টেড এই 2024-এ বিজেপি সরকার আসার পরে, ঠিক আছে? 2024-এ ওরা রাজ্যে রাজ্যে ইউসিসি করাচ্ছে, ঠিক আছে? মানে রাজ্য বলছে আমার এখানে ইউসিসি চলবে, আমি এখানে করতে দেবো, ঠিক আছে? বাট ইট অলসো বি চ্যালেঞ্জড, ক্যান বি চ্যালেঞ্জড, ওকে? বাট ওরা লাগু করেছে, কারা কারা? গোয়া কবে করেছে আর উত্তরাখণ্ড করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 21st Law Commission of India 18 said that the formulation of UCC neither necessary nor desirable at this stage. আবার এখানে দেখো ল কমিশন নিজেই বলছে যে দরকার নেই, বলে দিচ্ছে। দেখ, আমি এটা যা লিখেছি এটা দিয়েই তোদের ইউনিফর্ম সিভিল কোডের ল মানে একটা এসে লেখা হয়ে যাবে। কিন্তু তোরা যদি মেরিটোরিয়াস হোস, আমাকেও ছাপিয়ে যেতে চাস, স্যারকে ছাপিয়ে যাবাই, কিন্তু স্যারের সব থেকে ডিজায়ারিং যে তুই আমাকেও ছাপিয়ে যা। আমি যা বুলেটস করেছি এই বুলেটসকে তোরা টপকে যা। তার জন্য তোরা যদি আরো একটু রিসার্চ করে, এখানে যেমন একটু আমি অ্যাড করে দিলাম, ওইটা অ্যাড করে দিবি, যেটা কনস্টিটিউশনাল ভায়োলেন্স। এইখানে হচ্ছে যে আরো কিছু নতুন পয়েন্ট তুমি অ্যাড অন করতেই পারো, তোমার ইচ্ছা হলে তুমি নিঃসন্দেহে করবে, ঠিক আছে? কিন্তু আমি যা পয়েন্টস গুলো দিয়ে দিয়েছি, যা আছে এটা দিয়েই এসে হাঁটিয়ে লেখা যাবে। কিন্তু এর মধ্যেও যদি তুমি ইন্টারেস্ট ফিল করো, আরো কিছু পয়েন্ট নিজেকে ড্রাইভ করো, মানে ডুবে যাও এর মধ্যে, তখন এটা নিয়ে একটু খুঁজে রিসার্চ করবে। সার্চ করার পরে তো নিজেরই জ্ঞান বৃদ্ধি পাওয়া, তাহলে দেখবি অনেক নতুন পয়েন্ট হয়তো আমিও যেটা মিস করে গেছি সেটা তোরা দিতে পারবি। যেটা দিয়েছি সেটা
মানে আমি বলবো 180%, 100% নয়, 80% থেকে 100% পাওয়ার দায়িত্ব কার? ঠিক আছে। নেক্সট, নিড ফর ইউসিসি ইন ইন্ডিয়া। দেখো তো নিড কেন, এটা তো আমি এক্ষুনি করে দিলাম যে কেন হবে, দরকার, ঠিক আছে, কিন্তু চ্যালেঞ্জিংটা করা নেই। Implementing UCC would uphold principles of the secular state where religious beliefs do not dictate the civil matter. Realizing needs, এই দেখো, realizing the needs of contemporary society practicing dividing the nations based on the religion or hindering societal progress must be abolished. Polygamy is the legal as per Muslim personal law, Sharia Application Act, যেটা একটু বললাম, but it is against women, hence the must be discarded, ঠিক আছে। আচ্ছা, ফুলফিলিং অফ দ্য ইন্টারন্যাশনাল অবলিগেশন, এগুলো একটু লিখতে হয়, মানে এসে ভালো ভালো ওয়ার্ড, বিশ্বের দরবারে আমাদের সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধির জন্য, দেশকে শ্রদ্ধার জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সিম্পলিফিকেশনস অফ দ্য লজ, অ্যাডাপ্টিং দ্য মডার্ন টাইমস, সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন জিসিসি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখ সুপ্রিম কোর্টের কি কি জাজমেন্ট ছিল, দেখ এরকম ভাবে তোদের জন্য খেটে খেটে তুলে দিয়েছি, তোরা এইটা খাটিনি না। সুপ্রিম কোর্টের প্রথম মামলা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কোনটা হলো না, আহমেদ খান ভার্সেস শাহবানু বেগম, কবে হয়েছিল? 1985। জেন্ডার জাস্টিস এন্ড দ্য নিউ নিড ফর দ্য ইউনিফর্মিটি ইন দ্য পার্সোনাল ল, বেরিয়ে এসেছিল। আউটকামটা কি? এই মামলা নাম আমাদের তাহলে রচনা কিভাবে লিখতে হবে, রচনায় মামলার নামটা লিখতে হবে, দিলে কি হয় ইম্প্রেশন, যে কত ডেপথে আমি গেছি। যেমন এটা খুলতে আমাকে তো ডেপথে যেতে হয়েছে, যে এই মামলা কি কি মামলা ইউসিসির আন্ডারে হয়েছে, তাহলে এই মামলাটা হয়েছে, এই মামলাটার আউটকাম কি হচ্ছে, সেই আউটকামটা আগে লিখি, কারণ আমি বিরাট কিন্তু এত লিখতে পারবো না, খালি এসেতে 350 ওয়ার্ড পাওয়ার করে যাবে। তাহলে লেখা স্টাইল লিখতে হবে এইরকম, মামলার নাম এসে সালটা ব্র্যাকেটে দিলে আরো ইমপ্রেশন, সঙ্গে তার আউটকাম। আউটকাম হচ্ছে তারাও বলেছিল ইউনিফর্ম সিভিল কোড করা উচিত। আচ্ছা, তারপরে দেখো আবার সারলা মুদ্গল ভার্সেস এন্ড আদার্স ভার্সেস ইন্ডিয়া, ইউনিয়ন অফ ইন্ডিয়া, কবে হলো? 95। তারাও কি বললো? রিফর্মিং পার্সোনাল লস টু প্রিভেন্ট মিসইউজ। পার্সোনাল লটাকে চেঞ্জ করতে হবে না, বলছে পার্সোনাল লটাকে রিফর্ম করতে, চেঞ্জ করতে বলেনি। রিফর্ম হচ্ছে কি? আর সেদিনকে পড়ে গেছি অমৃতা সিনহা রেজিলাসে, ওদের ওরা খোঁজকে লয়ার গেছে, এ বলছে My Lordship, I want extension. My Lordship, I want extension. Extension. Kiser extension? My case date is to be extended. হ্যাঁ স্যার, ওই ভিডিওটা দেখেছি, দেখেছিস? ওই অ্যাডজর্নমেন্ট বলছে খালি এক্সটেন্ডেড আর অ্যাডজার্নের মধ্যে পার্থক্য। অ্যাডজার্ন আর এগুলা তো দিয়ে ওরা বলে এক্সটেনশন, ও অ্যাডজার্ন বলতে কি এক্সটেনশন বলে দিয়ে, ও বলে যাচ্ছে এক্সটেনশন। ও আচ্ছা আচ্ছা, তো ইনশিয়ারিং করে ও এক্সটেনশনই চেয়ে যাচ্ছে, মানে ওই যে তুই যেটা করলি এক্ষুনি, তুই বললি চেঞ্জ করতে বলে দিয়েছে। চেঞ্জ আর রিফর্ম দুটো কি এক জিনিস? এক্সটেনশন আর অ্যাডজার্ন কি এক জিনিস? অ্যাডজার্নের মানে শুরু হয়ে গেছে, তুমি ডেফার করছো, আর এক্সটেনশন মানে আবার এটাকে আরো বাড়িয়ে নিয়ে যাবে তুমি, তাহলে দুটোর ওয়ার্ডে ও ভাবছে অ্যাডজার্ন আর এক্সটেনশন একই। সেরকম এখানে তুই বললি রিফর্ম আছে, চেঞ্জ করে দাও, সুপ্রিম কোর্ট বলে চেঞ্জ করে দাও, ওই যে রিফর্ম কর, রিফর্ম মানে কিছু অল্টারেশন অ্যাডিশন কর। সেই জন্য আমি তোকে এই নমুনা দিলাম। পড়ার মধ্যে বলতে যত আমরা এরকম নমুনা দিতে কত ইন্টারেস্টিং লাগে, এগুলো তো বোরিং লাগে পড়ার, তাই না? আমার এতক্ষণ 1.5 ঘন্টা জানি কিন্তু বোরিং লেগেছে তোদের। তাহলে বোরিং তোদের না লাগানোটা হচ্ছে আমার ডিউটি, তোদের বোরিং লাগবে না সেটা হচ্ছে আমার ডিউটি। তারপরে যেটা করতে দিয়েছি সেটা তোদের ডিউটি, রিসার্চ ওয়ার্ক। যতক্ষণ আমি ক্লাসে থাকবো তোদের বোরিং হবে না, পরেরটা তোদের হবে। চলো, তারপরে গেলে এটা কি হলো? রিফর্মিং পার্সোনাল লস টু প্রিভেন্ট মিসইউজ। সিমিলার ভিউ রিফ্লেক্টেড ইন দা লিলি থমাস কেস। কত সালে? দেখ, রচনাতে লিখেছি শুধু 44 ধারা 14 ধারা, দুটো পয়েন্ট, এখানে শুধু কেস আর সাল। তুই দেখ রচনার কিন্তু ডেট আলাদা বেড়ে গেছে, আলাদা লেভেল। এইটা লিখে দিলে কেন? সাল দিচ্ছে, জাজমেন্ট দিচ্ছে, কোন কেসের রেফারেন্স দিচ্ছে, কোন আর্টিকেল সেকশন দিচ্ছে। আর ও যেটা শুরু করেছিল, মানে আমি কাউকে ইয়ে করছি না, মানে আমি জাস্ট বলতে চাইছি, ওর যেটা শুরু হচ্ছিল কি ইতিহাস লেখা, দুপাটা লিখে দেবে এক্ষুনি। ইউসিসি হওয়া উচিত কি উচিত না, ভাসিয়ে ভাসিয়ে
ভাষানোর তো দরকার নেই, 1 পয়সা 1.5 পয়সা শেষ করে দিয়েছি। কি দিয়েছি শুধু এসে যা যা ভার্সন দিয়েছি সার দিয়েছি আর লাইনটা দিয়েছি, শুধু ওখানে একটাই অ্যাড করবে, কোথায় চ্যালেঞ্জ দিতে যাবে। চ্যালেঞ্জ দিতে হয়েছে যে রিলিজিয়াস প্র্যাকটিস আমাকে করতে দেবে না। আচ্ছা, তারপরের মামলা কি আছে? সায়রা বানু ভার্সেস ইন্ডিয়া 2017, সেটিং অ্যাসাইড তালাকে বিদাত, মানে কি ওই যে এটা ওই ইনস্ট্যান্ট তালাক ও আরেকটা ওই আওলাদ যেটা আরেক দিন আমি বলেছিলাম, ওটাও পোস্টপোন হচ্ছে। ওয়াকফের কোন সাকসেস আছে মানে এত লাইন মানে মাথায় রাখা যায় না। তাই আগের দিন প্রীতি বলেছিলাম মনে আছে যে ওয়াকফ অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে সাকসেশন ইনহেরিটেন্স অফ ডটার্স, হ্যাঁ ওই যে ইবাদতে ওলাদ বলেছিলাম না, ওয়াকফে ওলাদ, ওইটা চালু হয়ে গেছিল তোদের তো দিয়েছিলাম, পোস্ট করেছিলাম তো, হ্যাঁ ওলাদের একটা ইয়ে দিয়েছিলাম না, দেখ না। আচ্ছা যাই হোক, দেখে নিবি ওই ওয়াকফে ওলাদ না কি একটা আছে ওরকম নামগুলো অত মনে থাকে না, ওইটাও কিন্তু পোস্টপোন হচ্ছে। ওটা বলছে যে ওইখানেও সেম, ওটাকে চ্যালেঞ্জ করছে যে আমাদের শরিয়াতে আইনে বা মুসলিমরা সাকসেশন ছিল না, ওয়াকফ সাকসেশন ছিল না, সেই সাকসেশনটাকে তোমরা কি করে এখানে আনতে পারছো? অতএব ওটা থেকেও সেন্ট্রাল গভর্নমেন্ট পিছিয়ে গেছে, ওটাও কিন্তু আর অ্যাক্টিভেট হবে না। অতএব ওয়াকফেও যে ওই ওলাদের যেটা এসেছিল ওটা হবে না। ওটা খুঁজে পেয়েছিস? ওটা হচ্ছে হ্যাঁ ওয়াকফ, ওই ওলাদটা হ্যাঁ কি বল, ওইটাও পিছিয়ে গেছে কেন্দ্রীয় সরকার। এইরকম ভাবে আইন জানবি সবসময়, ভালো ভালো। আচ্ছা তারপরে হলো ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ ইমপ্লিমেন্টিং ইউসিসি, এটাকে যা আমি এখানে লিখেই দিয়েছি। ও বলছিল আমি বললাম জানি না তো ভাবলাম যে নোটে নেই, তোদের লিখে দিয়েছি এখানে, দিয়েই তো দিলাম। আর কি রিসার্চ করবো, তো লেখা আছে না যেটা এতক্ষণ বলছিলাম, দেখ তুই কতই দেখবি কি করে অনলাইনে থাকলে ওইরকমই হবে। ওই যেটা বলছিলাম না যে রিলিজিয়াস ফ্রিডমটাকে চ্যালেঞ্জ করছে, আর্টিকেল 25 ও বললো, ভাষণে ঠিকই বলেছিল, আমি গুলিয়ে দিচ্ছিলাম, আমি বললাম আমি জানি না বলবো না। তো ওইটা কিভাবে কাউন্টার করছে দেখ, যে এইটাকে আবার কাউন্টার করছে, যেটা এতক্ষণ বললাম তোরা রিসার্চ করে লিখবি, ওটাও আমি লিখে দিয়েছি সবার পছন্দ। এটা 2022-এর নোট ছিল লাস্ট পরীক্ষার সময়। ল্যাক অফ কনসেনসাস এগেইনস্ট কোঅপারেটিভ ফেডারেলিজম, বাকিগুলো পড়ে না, বাকিগুলো ইংরেজি লেখা আছে। হজম করছে হ্যাং করে গেছে, হোয়াট ইজ দিস হয়ে গেছে। তুই এসে নিয়ে নিস ইউসিসি রচনা কমপ্লিট। তাহলে আজকে আমাদের আর কি কি রচনা দেওয়া হলো? আর কি হলো? আর পুরো গভর্নর, রাষ্ট্রপতি, রাজ্য 2-3টে টপিক দিলাম রচনা লেখার জন্য। হ্যাঁ ওগুলো সব এসে হ্যাঁ ওটা ধন কর যেটা বললাম। ওটা ওই ভেস্টেড পাওয়ার এন্ড ডিউটিস গুলো পড়লে ফাইনাল রেডি করতে পারিস, সাম আপ করতে পারিস। আচ্ছা তোদের সঙ্গে যেটা আমার আলোচনা করার সেটা হচ্ছে তোরা ওয়ার্কআপ লিখছিস, তোরা এইটা লিখছিস, ওইটা লিখছিস। এবার আমারও হাজার কাজে যেটা হচ্ছে আমিও ঠিক গা করে আলাদা দেখতে পাচ্ছি। এটাকে আমি দেখার জন্য তোদের কি আলাদা করে এক একদিন রাখবো, এসে খাতা দেবে, আমি সামনে বসে থাকবি। তাহলে দেখ তোরা সামনে থাকলে খাতা দেখতে চেক করতে বলতে ভালো লাগে। কারণ তোরা পাঠাচ্ছিস সফটওয়্যার ফরম্যাটে, আমি ওখানে আমাদের সবাই হচ্ছে পেন আন্ডারলাইন দাগ দেওয়া, খাঁচান করে কেটে দেওয়া, ওখানটা গোল্লা পাঠিয়ে দেওয়া। এইরকম করলে তবেই তো খাতাটা প্রপারলি চেক হবে। আবার এই জানি সবটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন আর ওই ইন্টেনশনটা থাকে না। মানে ওই না ক্লাসের টাইম আমি নষ্ট করে খাতা দেখা করতে পারবো। হ্যাঁ ক্লাসের টাইম এক্সটেন্ড করে দেবো, হ্যাং করবে না ওটা খাতা দেখা। আমি ডেট না বাড়িয়ে এখন কি করি, তাহলে একটা ক্লাস আমি আরো 1 ঘন্টা করে এগিয়ে দেবো, যেখানে তোরা লিখে নিয়ে আসবি, নিয়ে এসে আমরা বসে পয়েন্ট গুলো এখন দেখে নেবো, চেক করবো। নইলে খাতা চেক হচ্ছে না, খাতাটা চেক না হলে তো ফাইনাল ফর্মেটিং এ যেতে পারবি না, লেখাটা প্র্যাকটিস করতে পারবি। এবারে আমারও তো একটা এনক্লুডের ব্যাপার আছে, এত কিছু পাঠিয়েছিস, দেখতে হবে, দেখবো করে সময় চলে যাচ্ছে রুল করে। এবার তোদের নেক্সট উইকের কালকে প্রশ্ন তৈরি করতে হবে, তোমাদের পরীক্ষা হওয়া, তো সেই জন্য আমি চেক করে উঠতে পারছি না।
এ বাবা সে তো কি আউট পিডিএফ পাঠিয়েছে, আমি তো প্রিন্ট আউট চেক করে দিয়ে দিতে পারবো। হ্যাঁ আর ওটা আর সবথেকে বড় কথা আমি এই টাইমের মধ্যে আমাকে এটাই করতে হবে, এটুকুই করবো। বাকি কথা সময় অনেক কিছু তো খেলে যায়। না তোদেরও সাক্ষী গোপাল থাকবে, বলতে ভালো হচ্ছে এটা সাক্ষী গোপাল, হ্যাঁ সাক্ষী গোপাল থাকবি, আমি চেক করবো, তোরা বসে থাকবি কাটবো গোলা পাকাবো, মজা লাগে একা একা পরীক্ষার খাতা দেখা। তাও না ব্যাপারটা হচ্ছে তোদের খাতা যদি পরপরটা ওই বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো দেখার হতো, দেখে নিয়ে 10-এ 2 10-এ 5 তাহলে আমি দেখে দেবো একটু। ওই মনে কর ওর খাতাটা আমি তোর খাতাতেই যা করে আমি তো আবার রিসার্চ ওয়ার্ক করবো। আমি আমার স্টাইলটা হচ্ছে তোকে শোন একটা জিনিস খুব ভালো করেছো, ভালো শিক্ষক কে বলতো বা ভালো মা কে বলতো? যে মা, আমি একটা উদাহরণ দিচ্ছি, বাজার থেকে মাছ কিনে মাছ ছাড়িয়ে মাছকে কেটে নুন দিয়ে ভেজে পেটে দিয়ে বলোটাকে এই বলো কাসুন্দি টমেটো সস দিয়ে দেয়, নাকি যে মা ছেলেকে জাল ছিপিয়ে পুকুরে গিয়ে মাছ ধরা শেখানো, মাছকে কাটা শেখানো, মাছ বাছা শেখানো, মাছ ভাজা শেখানো, ভেজে নিজে খেতে শেখানো। কিন্তু এখন সব মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডিউ টু অল রেসপেক্ট, প্রত্যেক প্যারেন্টস এর বা প্রত্যেক শিক্ষকের কাছে স্টুডেন্টের কি চাহিদা, বাজার থেকে আপনি কিনুন, আপনি ছাড়ান, আপনি নুন দিন, আপনি রাখুন, আপনি প্লেটের সাথে সাজেশন আমার মুখের সামনে ফেলে দিন, আমি চুপ চুপ করে খেয়ে নেবো। তাতে কি হবে, যেদিন মা মরবে বা স্যার মরবে, মানে স্যারের যেদিন কমন আসবে না, সেদিন আর আমি বাজার থেকে কিনে এনে কেটে ধুয়ে রেঁধে বেটে খেতে শিখি। মা বাবা যেদিন অফ হয়ে যাবে, যদি আমি রোজগার করতে শিখে গেছি, আমি রাখতে শিখে গেছি, আমি নিজেকে সার্ভাইভ করতে শিখে গেছি, আমাকে যদি যেমন বাঘ প্রথম দিন থেকে কি করে একটা হরিণকে আত্মহত্যা করে ছেড়ে দেয়, পুরো মারে না, এবারে বাঘটাকে বলে ওকে মেরে খা, তার মানে তুই আত্মহত্যা মারতে মারতে পুরো মারাটা শিখে যাবি, তোকে শিকার করে খেতে। হান্টিং, আমরা প্রত্যেকেই হান্টিং করছি, কিন্তু আমাদের এই সিভিল সোসাইটিতেও কিন্তু জঙ্গল, আমরাও হান্টিং করছি। এবারে আমাদের বাবা মা আমাদের প্রেমের বসে হান্টিং করে না শিখিয়ে কি করছে, সার্ভ করা শিখিয়ে দিচ্ছে। এবারে বাবা মা অফ হলেই আমরা চোখে ধুম্রভুল দেখছি, বা স্যারের সাজেশন না মিললেই চোখে ধুম্রভুল দেখছি। ওই জন্য দেখ, তোরা ল পাস করেছিস, কেউ ইঞ্জিনিয়ার পাস করেছে, সবাই কিন্তু গোল হয়ে আছে। এই তুই যেমন লয়ার বল, ও ইঞ্জিনিয়ারও বল, ডাক্তারও বল। কেন বল? সাজেস্টিভ প্রিভিয়াস ইয়ার। আগেকার দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তাদের লেফট দেন, প্রাইভেট কলেজগুলো কিছু মনে করেছিল তো আরো 12টা বাজে দিচ্ছে। এখন তোমার এইচএস এর রেজাল্ট বেরোচ্ছে না, কিউলেট হচ্ছে না, ক্ল্যাটফ্যাটেরও পাত্তা নেই, সব প্রাইভেট কলেজ অ্যাডমিশন কমপ্লিট করে দিচ্ছে। আর তার সঙ্গে তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, সুন্দর করে দিয়ে দিচ্ছে। তারপরে তো স্কলারশিপ মাইনরিটি করে ফ্রি করে দিচ্ছে। তো মানে তো কোনো যোগ্যতার নিরিখ না করে সবাইকে লবণে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবারে সেখানে সাজেশন আর প্রিভিয়াস ইয়ার করে 12টা বাজিয়ে দিচ্ছে। এবারে তুই যখন একটা বাজারে বাই প্রোডাক্ট বেরোচ্ছিস, তোর গায়ে ছাপ মারা আছে, কিন্তু তুই আলটিমেটলি কি বুঝতে পারছিস? তা আমার কাছে কথা হচ্ছে যে আমি কি মা হব বা আমি কি শিক্ষক হব যে স্টুডেন্টকে রেডিমেড সার্ভ করে এনে বেড়ে খাইয়ে দাও, এনে সাজেশন, স্যারের হেল্পি দাও, স্যারের সাজেশন শিখেছি, স্যারের থেকে মুখস্থ করে কমন পেয়েছি। আমি যদি সেটাও করে তাকে জুডিশিয়ালও পাস করি, তারপরে তুই সাকসেসফুল জাজ হতে পারবি? সাকসেসফুল জাজ মানে কি বলবো? সাকসেসফুল জাজ কাকে বলে? যাই হবে এটুকু আমরা জানি না, এখনো ক্লিয়ার আইডিয়া নেই। সাকসেসফুল জাজ সে যে সিভিল কোর্টে, লোয়ার কোর্টে এমন জাজমেন্ট দেবে সুপ্রিম কোর্ট পর্যন্ত স্টাক করতে পারবে না। আমরা ম্যাক্সিমাম সময় কি দেখি, সিভিল কোর্টে যা জাজমেন্ট দিচ্ছে সেটা স্টাক করে দিচ্ছে সিনিয়রিটির বেসে বা তার লুপহোলস খুঁজে। কে? হাইকোর্ট। বা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিচ্ছে, ডিভিশন বেঞ্চ স্টাক করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট তো ছাদু করে দিচ্ছে। কিন্তু আমি এমন জাজ হব, সিভিল কোর্টে যা রায় দেবো সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাজ ইট ইজ আনঅল্টার্ড থাকবে। Then I am a successful judge.
then I can complete the next time by in Supreme Court. আমি সিভিল জাজ, কিন্তু যখন জাজমেন্ট দিয়েছি আমার ডেপথ এত, নলেজ এত, আমি এত ভার্সেটাইল যে আমার জাজমেন্টে আমি এত রেকি করেছি, এত মানে কি বলবো স্ক্রুটিনাইজ করেছি ডকুমেন্টসকে, যখন আমি সেই রায়টা দিয়েছি সেই রায়টাকে cannot be changed and altered by Supreme Court, even the single bench and the division bench. এই সিভিল কোর্টে অনারেবল সব জাজ মহাশয়রা রয়েছে, কজন ফলো করে যে আমি যে জাজমেন্টটা দিয়ে দেবো সেটাকে আর্গু করে হাইকোর্টেও চ্যালেঞ্জ করে সেটাকে অল্টার করাতে পারবে না, কারণ সেখানেও তো রাস্তা আর লুপহোল থাকলে তবেই অল্টার হবে। তাহলে আমি সে সাকসেসফুল জাজ যে সিভিল জাজ হিসেবে হাই জুডিশিয়ারির আগেই যে জাজমেন্ট করছে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অল্টার করতে পারছে না, তবে ধরে সেটা কি আমি তোকে শুধু জুডিশিয়াল পাস করিয়ে দিলে তোর মধ্যে আসবে? যেটা তোর কলেজ করে যেত তো পাস করিয়ে দিচ্ছে, ল গ্রাজুয়েট করে দিয়েছে, তোদের ল গ্রাজুয়েট সব করে দিয়েছে, তো ল গ্রাজুয়েট হয়ে গেছিস, কি হয়েছে? কিন্তু আজকে আমি তোদের সব সাজেশন দিয়ে দিলাম, মিলিয়ে দিলাম, মুখস্থ করে দিলাম, কোনোভাবে তেরে পাস করে গেলি, সাকসেসফুল জাজ হতে পারবি। কিন্তু আজকে যদি তুই গভর্নর আর স্টেটের উপর যেগুলো দিয়েছিস সেগুলোকে যদি রিসার্চ করে ইউসিসি কে রিসার্চ করে নামাস, আগের দিনে কিন্তু আমি যা বলেছি ক্লাসে তার আরো 10 কিলোমিটার রেডিয়াসের পেরিফেরি তোর মধ্যে এসে যাবে, বুঝতে পারছি? আমি এপিক সেন্টার, কিন্তু এফেক্ট এরিয়াটা তোর হবে। আমি এপিক সেন্টারের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, গভর্নরের ব্যাপারটা, এটা ডাইলেমা গুলো কি কি হয় ইন্টারেস্টিং করি। এবারে কেন রাজ্যপালের কি কি ক্ষমতা, রাজ্যপাল কি কি পারে, কি কি পারে না, কেন পারে না, রাজ্য কি কি পারে, রাজ্য কি কি পারে না, সুপ্রিম কোর্ট কি কি পারে, কি কি পারে না, সুপ্রিম কোর্ট সত্যি কি পারে, আর টেক্সচুয়াল যখন যাবি আর এটা যখন তোর মধ্যে ডেপথ আসবে না, তখন তুই যদি এই দিয়ে কোনো রাজ্য আর রাজ্যপালের কোনো আছে তুই যা ওভারভিউ দিবি, তখন তোকে বলা হবে কি বলতো কনস্টিটিউশনাল কি স্পেশালাইজড কনস্টিটিউশনাল লয়ার, যেটা এখন আমাদের বৈষ্ণব অশ্বিনী করে বেড়াচ্ছে, এই সরি অশ্বিনী উপাধ্যায়, বৈষ্ণব অশ্বিনী সব ভুলিয়ে যায়, কি যেন বললাম অশ্বিনী উপাধ্যায়, কালকে তুই কি বলছিলি তো ল ভুলিয়ে যায়, দেখ আমার ব্রেনও বললাম বৈষ্ণব অশ্বিনী বলে দিলাম, বলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার ব্রেন আমাকে চাবুক মারলো, কি বলছিস, আমি রেক্টিফাই করলাম অশ্বিনী উপাধ্যায়, একই সঙ্গে এই যে সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাওয়া, কেন? কারণ দুটোই আমার মধ্যে রয়েছে, আগে ভুলিয়ে গেছিল, আমি আবার ট্র্যাকে ফিরিয়ে আনলাম। এই জন্য বলছি যে আমি এমন টিচার হব না যে আগামী দিনে তুই জাজ হয়ে ফোন করবি যে স্যার এটা কি এরকম একটা কেসে গেছি, এরকম কি হবে বলে দিত, বা তোর জুডিশিয়াল যা ইচ্ছা বলে দিতে পারি, বকুম জানিস তো হাই জুডিশিয়াল সিঙ্গেল সুপ্রিম কোর্ট যাবে খাই যাবে, আমি আমার মাইনে পাবো, কি আছে? তোর যদি কোনো ভার্ডিক্ট হাইকোর্টে গিয়ে নাকচ হয়, তোর ফাঁসি ছুরি না হবে, ফাঁসি হলে আর ফাঁসি হবে, যদি পয়সা থাকে হাইকোর্টে যাবে, আর যদি না যেতে পারে ফাঁসি, ফাঁসি দিবি, তার পয়সা নেই, সে হাইকোর্টে যেতে পারেনি, লটকে গেছে, ঝুলিয়ে দিয়েছিস, আবার মনে রাখ তাকে তুই ফাঁসি দিয়ে দিয়েছিস, সে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করে বেঁচে গেছে, তার সে তো মরে গেছিল, মরে যেত, তাদের তো কিছু এসে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি সে যায় এবং তোর তোর এটা দেখে বলবে কে কে দিয়েছে এই রায়, এরকম দেখেনি, যদি কেটে যায় তখন এটা যে লাগে, সেটা কেন আমি চাই না। আমার যারা যায় যাদের বলতে হবে তারা হচ্ছে 8-10টা সিভিল যায় ওখানে, কেন বলতো তোরা খেটে পড়ছিস, এই আমরা বলি না ওকে হারাতে পারবি না, কারণ নিচ থেকে উঠেছে, আন্দোলন করে উঠেছে, গ্রাউন্ড থেকে উঠেছে, শাপিং করে উঠেছে। রাহুল গান্ধী আমার কিছু করে উঠতে হচ্ছে না, কেন? শাপিং করা আছে, এখন স্ট্রাগলটা করছে, আন্দোলনটা এখন করছে, আর না ও এই ডিপার্টমেন্ট আমার চলে গেলে কেন, এগুলো বলি কেন? তোমার স্ট্রাগল তখন তুই নিজে চার্ন করবি, এই কনস্টিটিউশনটা আজকে থেকে ঘাটা শুরু করবি, আগের দিকে এসে আমরা এটার উপরই তোদের মধ্যে একটা ডিবেট লাগাবো। কি ডিবেট হবে? যে তোরা একজন সাইড নিবি গভর্নরের, আর একজন সাইড নিবি রাজ্য সরকার, ঠিক আছে? আর একজন সাইড নিবি সুপ্রিম কোর্টের, আর একজন সাইড নিবি জগদীপ ধনখড়। আমরা কালকে লাস্ট 1 ঘন্টা যে নেক্সট ক্লাস আমাদের এরকম হবে, সেখানে আমরা লাস্ট হাফ অ্যান আওয়ার ডিবেট স্টার্ট করব। ওখানে ওই ভাষা হবে, তুমি বোর্ড ইউজ করতে পারো, বোর্ড ইউজ করে তুমি লিখে দেবে তোমার যুক্তির কি কি ধারা আছে, এই ধারায় আমি মনে করি রাজ্যপাল রাইট
ও লিখে দিল এই ধারায় রাজ্য রায়। আবার সেটা কিন্তু অল্টার করতে পারি, এটা মানে আমি শুধু রাজ্যটা করে দেবো, আমি শুধু রাজ্যপাল করে দেবো, এটাও আমি এখানে এসে ডিসাইড করবো তুই রাজ্যপাল বল, তুই রাজ্যপাল, তুই সুপ্রিম কোর্ট বল, তুই প্রেসিডেন্ট। এতে কি হবে, তুই রেডি হয়ে থাকবি যে পুরো রাজ্যপাল, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য পাওয়ার পুরো কনস্টিটিউশন ওই পোর্শনটা কিন্তু পুরো ছাদু হয়ে যাবে। এবার যখন ডিবেট হবে, ডিবেটে দেখবো তোরা তিনটে লিখিস না, ওই তিনটে লিখিস 1:1 লোড দেবো, 4টে টপিক তো আছে আমার হাতে, তো ডিবেট কর, ডিবেট করে দেখবি আরো ক্ল্যারিটি বাড়বে। ওদের কলেজে কবার নোট কোট হয় আমি জানি না, কতবার হয়েছেও জানি না, হাসিস না, আমি হাসতে পারি না, সম্মান দিয়ে বলছি আর তুই এসে ফেলছিস, এগুলো হয় নাকি? আমি বলছি জানি না কবার হয়েছে কিনা। মুটকোটের মানে কি, সেই ডেপথটা আনা, মুটকোট করা কিন্তু হয় বিরাট হয়। মুটকোট করেছিস তো? হ্যাঁ করেছিস। তো এই মুটকোটটা আমরা এখানে পরেও করতে পারবো, তাতে কি হবে, আমাদের ইন্টারেস্ট আসবে। দেখ এটা কি করে নাটক হচ্ছে, হ্যাঁ এই নাটকের মধ্যে থেকে কি হয়, আমাদের পড়াশোনার প্রতি, লয়ের প্রতি ইন্টারেস্টটা গ্রো করে। নইলে শুকনো শুকনো কনস্টিটিউশন ভালো লাগবে। কিন্তু একটা ডিবেট আছে, একটা পারপাস আছে, আমাকে জিততে হবে এবং আমি বিট করবো বাকিদের, এটা আমার রক্তে আছে। ওই জন্য যাই মাঝে মাঝে, আগে আরো যেতাম, এখন চাপ পড়েছে বলে যাই না। আবার ইলেকশনের সময় দেখবি ফেব্রুয়ারি মার্চ আমি হওয়া না, 26 আমি বলে রাখছি, কিন্তু 26 মার্চ এপ্রিল মে কিন্তু আমার ক্লাস ভেরি টেনশন হবে। মানে আমাকে ইনস্টিটিউট থেকে এরা সব বাকি স্যারেরা বুকে বুকে আটকেছে। কি হতো বলতো, এই লোকসভা ভোটের 3 মাস আগে আমি এখানে নেই, রোজ স্টুডিও ভোট করে বেড়াচ্ছি, রোজ ঝগড়া করছে। হ্যাঁ পলিটিক্যাল ঝগড়া যেরকম আমি বলছিলাম, অনেকদিন করিনি, এত টিচার ওয়ার্ক হয়েছে, এরা বারণ করেছে না কাজ থেকে করবে না, আগে আমি আমার চেম্বার থেকে করতাম, ওরা বলছে আমাকে চেম্বারে করতে দেবো, কালকে এখানে বসে বসে দিচ্ছি। ওরা মানে ব্যাপারটা কি হয় যে আমার এই যে ক্লাস তৈরি করে এগুলো সব ঘেটে যাচ্ছে, আর স্টুডেন্টরা হয়ে করবে না, যদি তোদের মনে হয় বলে দিলাম মার্চ এপ্রিল মে আমি কিন্তু ঘেটে দেবো মানে কি, এত সুন্দর ক্লাস বাড়িতে আর্ধেক খাওয়াই করে দেবো, তখন এটা অসুবিধা হয় না। তো এরা সেগুলো আমাকে বকা দেবে, সেই জন্য আমরা রেস্ট্রিক্ট করে নিয়ে এখন আর যাবো না। কিন্তু আমার ওই ডিবেট করাটা হচ্ছে খুব ভালো। তৃণমূল কর, বিজেপি কর, সিপিএম কর, সিপিএম এর মানে বড় বড় যারা বলে তোদের চয়নদা, শতরূপদা, আমার সব তখন এইখানে নিউজ বর্তমানে ওই আগের বছরে যখন সারদা চলছে, ওদের পাঠাবো পরের দিকে ভিডিও গুলো আছে, ছাতু করা মানে ওখানে পুরো খেতো করে দিয়েছে, খেতো করে দিতে হেল্প লাগে। সে সিপিএম কর, কংগ্রেস কর, তুই কংগ্রেস করলে আমি সিপিএম হয়ে যাবো, তুই বিজেপি করলে আমি তৃণমূল হয়ে যাবো, তুই তৃণমূল করলে আমি বিজেপি হয়ে যাবো, আমি সবেতেই ভাসবো। মানে মোটা কথা, তুই আমার অপোনেন্টে বসেছিস স্টুডিওতে, আমার তোকে পিছিয়ে দেবো। অতএব আমাকে চ্যানেলগুলো খুব ভালো লাগে, কেন বলতো, যার যে লোকটা নেই আমি সেই লোক। মানে কখনো বলছে আপনি বিজেপি, আপনি দালাল, আপনি অমুক, আপনি চুরি জানা, আপনি চুরি জানা, মানে আমার একই সঙ্গে করুন, একবার বলছে আপনি চুরি জানা, একবার বলছে আপনি দালাল, ভালো লাগে। এটা করলে কি হবে, রোজ নিউজ পেপার পড়ার এই যে ইন্টারেস্টটা আসে, কেন এই ইন্টারেস্টটা গ্রো করে, যত আমরা ডিবেট করবো যে অন্যকে হারাতে গেলে আমার যুক্তি সারিয়ে রাখতে হবে, এই যুক্তিটা তৈরি করার জন্য পড়তে ইন্টারেস্ট হয়, ঠিক বলছি তো? অর্থাৎ পড়াকে এমন ইন্টারেস্ট করবো, আমরা জুডিশিয়াল করছি, বেকার হেডেক, এটা বিশাল মনোটোনাস, এরকম ভাবে পড়বো, ঠিক বললাম তো? তাহলে আগের দিন ডিবেট হবে তো 8 ঘন্টা, এই টপিকটার উপরে আমরা করবো একটু ডিবেট। বল। দুটো আলাদা, দুটো ইন্টারকানেক্ট কিন্তু আলাদা তো। একটা হচ্ছে টাসেল 142, মানে কি 142 gives the rights to the Supreme Court supremacy and he now directives to the President of India to do something. So is this legitimized? এবারে এটার সঙ্গে কি হচ্ছে, যে সুপ্রিম কোর্ট ক্যান ডু দিস কাইন্ড অফ, he can order to the executive and legislative. সুপ্রিম কোর্ট কি এক্সিকিউটিভ লেজিসলেটিভ কে অর্ডার করবে আজকাল? তাহলে তো সুপার পার্লামেন্ট, যেটা আমি বারবার বলছি, তাহলে ওই থাকুক না বাবা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মন্ত্রী সমিতি সব হাঁটিয়ে দাও, যেখানে যা ঝামেলা সুপ্রিম কোর্টে চলো, সুপ্রিম কোর্ট বলে দেবে, সেটাই হয়ে যাবে, রাজত্ব মানে অটোক্রেসি টাইপের চলে যাবে, তাই না? তাহলে কি হারিয়ে রে? আচ্ছা হ্যাঁ, ও না ঠিক আছে, না ঠিক আছে, আগলে লয়ের ক্লাসে আলোচনা চলতো, যাবো ছুটি নিয়েছি, আমরা ছুটি দিয়ে দিই, এনা আর কিছু লাগার আছে? হ্যাঁ
সব টোটো দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রত্যেকদিন এরকম 1-1 দিন আমি তো ট্রেনে যাবো। আমার তো এখন টানা ট্রেন নেই তো, 7টা অব্দি ট্রেনের টাইম। আমি আধ ঘন্টা লেট, তুই আধ ঘন্টা আগে গেলি, 1 ঘন্টা বেজে গেল, তাই না পিলি? বল, ঠিক আছে, যা কিছু এক্সট্রা হবে না, চাপ নেই। হ্যাঁ বল, আর আর তাহলে পরীক্ষা রেডি করে নে, আমি ওটা দিয়ে দিচ্ছি। আর এগুলো নিয়ে একদিন আমরা আবার ডিসাইড করবো, পরে নিয়ে খাতাটা চেক করতে বলবো। আর তোরা একটু বাংলা রচনাগুলো 2018 লেখ না বানা, দেখ পাঠাতে কিছু হবে না, এখানে লিখে আছে। এই তুই বাংলা রচনাগুলো লেখবে, ইংলিশের রচনাগুলো লেখ, যেগুলো লিখে রয়েছে। 2018 কোশ্চেন দেওয়া আছে তো গ্রুপে, ওগুলো লেখা, লেখ লেখ লেখ, ওগুলো নিয়ে একটা টাইম ওয়েস্ট করলে আমি ওগুলো করে এগিয়ে যাই, আমাদের সব গ্যারেজ হয়ে যায়, বুঝতে পেরেছি? আর ডেসক্রিপটিভের কোশ্চেন দেওয়া শুরু করবো না, আরেকটু পরে দেবো, আরেকটু এই 6টা হয়ে গেলে দেবো, আরেকটু পরে দিই। বল এক্ষুনি কি রে দিদি, ডেসক্রিপটিভ আরেকটু পরে দিই নাকি, নইলে তোরা পাচ্ছিস না। হ্যাঁ, আর একটা জিনিস, ওই জাজমেন্টের খাতাটা করেছিস তো, যেগুলো আমি লিখছি ওইখানে জাজমেন্ট গুলো দে। এবার আমি একটা 2000 ডাইজেস্ট দিয়ে দেবো, 2023-এর সব সুপ্রিম কোর্টের জাজমেন্টগুলো একসঙ্গে করে দেবো, একটা ডাইজেস্ট করে দেবো, তাহলে ওখান থেকে পেয়ে যাবি। এবার ওর মধ্যে যেগুলো বুঝতে পারবি না সেগুলো আমি জিজ্ঞেস করবি, আলোচনা করে দেবো, স্যারের কাছে আছে আলোচনা করে দেবে। আর যেগুলো আছে ডাইজেস্ট গুলো কেন রাখতে বলছি, আমি যেটা আলাদা আগের দিনও তোকে বলিনি, ওকে বলেছি কি করবি, সেগমেন্ট ওয়াইজ জাজমেন্টের সেগমেন্ট করে দিবি। এটা পার্সোনাল লয়ের ক্যাটাগরিতে পড়ছে, এটা কনস্টিটিউশনের ক্যাটাগরিতে পড়ছে, এটা এভিডেন্সের ক্যাটাগরিতে পড়ছে, এটা বিএনএসএস এর ক্যাটাগরিতে পড়ছে। হ্যাঁ, আলাদা খাতা করতে পারিস, বা একটা মোটা খাতাতেও যা ওই পেপার ট্যাগ হয় না, লাল নীল হলুদ সবুজ কাগজ, হ্যাঁ ওই মানে দিলি। হ্যাঁ, ট্যাগ টাইপের ওই মেরে না, আমরা পুরো তো আগেটা তো নতুন জায়গা, এখন তো এটা হলুদ কাগজ মেরে দিলি, দিয়ে লিখে দিলি বিএনএসএস, মানে এখান থেকে এটা বিএনএসএস যাচ্ছে, যা আছে ওর মধ্যে জাজমেন্ট গুলো, এখান থেকে এটা বিএস এর জাজমেন্ট, এখান থেকে প্রপার্টি জাজমেন্ট, সবকিছু আমরা সিস্টেমেটিক করবো, অর্গানাইজ করবো, প্রফেশনাল করবো। পরীক্ষার আগে যখন আমি দাঁড়াবো, বাকি 1 লাখ পরীক্ষার্থীর থেকে আমি যেন অনেকটা এগিয়ে দেবো। আমি এমন ভাবে রেডি করবো নিজেকে যে আমি যখন রিভিশন শুরু করবো, তখন আমি যেন বুক চিন্তিয়ে এই যে শুরু করবো, বাকিটা সব ভেঙে ঘন্ট হয়ে আছে, কোথায় কি করবো সব হাতি খাচ্ছি। আর আমরা যখন শুরু করবো, তখন একদম সব ক্ষীর মাখন হয়ে গেছে জিনিস। রিসেন্ট জাজমেন্ট চলে এসো, চলো বিএনএসএস এর উপর কি কি রিসেন্ট জাজমেন্ট আছে রেডি, বিএস এর উপর, এভিডেন্স এর উপর, লিমিটেশনের উপর, লিমিটেশন দেওয়া আছে, দেখি লিমিটেশনের উপর আছে, পার্সোনাল লয়ের উপর, মেইনটেনেন্স সব দেওয়া আছে, সেগুলো চাটাচাট আমার রিভিশন হয়ে গেল। তাহলে আমার সেগমেন্ট করা আছে, কোশ্চেন লেখার সময় আমার মাথায় পড়ে যাবে, আমার ডেসক্রিপটিভ রেডি করা আছে, কোশ্চেন গুলো বুলেট রেডি করা আছে এসের জন্য। চলো প্র্যাকটিস করতে বসছি, স্যার বলেছিল ওয়াক অফ এর বুলেট রেডি আছে, বুলেটটা রিভিশন করবো, এসেটা নয়। আমি কাউকে এসে করতে বলিনি, বুলেটটা দেখে নেবো, দিয়ে শুরু করবো। কারণ আমার এসেতে কি লাগবে, ডেটা, এসে শুধু ডেটা, আমার ডেটা রেডি করা আছে, যেদিন পড়ে নেবো পরের দিন এসে যাবে, এসে দিকে সময় নষ্ট করবো। বুঝতে পারছি, এমন সিস্টেমেটিক্যালি আর স্ট্র্যাটেজিক্যালি আমরা এগোবো, যেদিন আমরা রিভিশন শুরু করবো, বাকিটা পুরো ছিটকে যাবে। এরকম সেই দেখা ছিটকে যাচ্ছে, এই অ্যানিমেশনের মতো সব ছিটকে যাবে। আমরা শুরু করবো পুরো একদম আগে, তখন দেখবি হয়তো 5000-এর মতন রয়েছে লড়াইটা ওদের সঙ্গে, যারা এটা করছে মার্কেটে। এই সিস্টেমেটিক স্ট্র্যাটেজি, এই প্রিপারেশনের মেথডোলজি, এই ওরিয়েন্টেশন, এই প্রফেশনালিজম, এই কি বলবো কনসিস্টেন্সি, এই এনার্জি স্পানটা 5000-এর লড়াই হবে। 5000 কমসে কম বাকি 1.5 লাখ ওই অ্যানিমেশনে যে ঘোরা হচ্ছে ছিটকে পড়ে, ওরা হচ্ছে ছিটকে পড়ে। আমরা যদি দাঁড়াবো কবে, তবে ডিসেম্বরে বলতে যদি হয়ে যাবে, পেলো আমি এই ডিসেম্বরে পরীক্ষা ক্লিয়ার হয়ে কি হবে। কিন্তু যদি আর যায়, মনে কর আমরা পরীক্ষা 3 মাস আগে দাঁড়িয়েছি, এখান থেকে আবার শুরু হবে। কিন্তু আমাদের সব অস্ত্র আর্সেনাল রেডি, যুদ্ধের আগে আর্সেনাল রেডি করা, মানে কি অস্ত্রাগারকে সাজিয়ে নাও যুদ্ধের আগে। যুদ্ধের সময় তো তোকে কিছুই করার নেই, তীর মারবি, কামান ছুটবি, তীর মারবি, কামান ছুটবি, গুলি ছুটবি, এই তো কাজ। তার জন্য লাগবে এটা কি, আর্মস এন্ড অ্যামুনিশন। তো আর্মস এন্ড অ্যামুনিশন টু বি স্টোর রেডি করে নাও, প্র্যাকটিস করে নাও, যুদ্ধের সময় শুধু একের পর এক চার্জ করো, বাস অ্যাজ ইট ইজ অ্যাজ। তো আমরা সেই আর্সেনাল রেডি করছি। বুঝতে পারলাম? এই আর্সেনালটা কিন্তু যদি খালি থেকে যায় বা রেডি না করে, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি যে জাজমেন্টের খাতা কর, ডেসক্রিপটিভের কোশ্চেন গুলো লেখা শুরু কর, কম্পালসারি রচনাগুলো শেষ কর, এসেগুলো টপিক কর। আর যেরকম পরীক্ষা দিয়ে আমরা ছুটি করে দিচ্ছি বেয়ার একটা, তারপরে কি আমাদের পরীক্ষার কোথাও আটটান থাকবে? কিন্তু যদি তোরা বেয়ার একটা করে পরীক্ষাটা ভালো করার চেষ্টা না করি, যেমন 41 পাচ্ছিস, 35 পাচ্ছিস, ওটা যতক্ষণ না 60-এ যাচ্ছে ততক্ষণ ঠিক হচ্ছে না। তাহলে ওটা 60-এ যাওয়া মানে, আর পরেরটা গেলে, পরের 6টা গেলে কোথায় চলে যাবো আমরা?
পুরো প্রিলিমসে চলে যাবো। এই 6টা আমরা যদি 60 পাই আর পরের 6টা যদি আরো 3 মাসে ছাড়া 60 পাই, এটা অক্টোবর অব্দি নিয়েছি। অক্টোবরের পর যদি ওই 3 মাসে ওটাকেও 60 পেতে শুরু করি, মানে 60 মানে 80%, 70-এ 60, তাহলে আমরা 80% অ্যাচিভ করছি। তার মানে আর প্রিলিমসে আমাদের কেউ টলাতে পারবে না। নাও রেডি হয়ে গেছে। এবারে যেটা আমি বলে যাচ্ছি, যেটা এখনো তোদের ফোর্স আমি দিচ্ছি না, কিন্তু তোদের বলছি যে রিসেন্ট জাজমেন্ট গুলো খাতা রেডি করে দেয়, কম্পালসারি সাল ধরে অন্তত ওই এসে গুলো কর, বাকি আমি আরো 100-200 এসে টপিক দিয়ে দেবো, আলোচনা হয়ে যাবে। কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তো 30% কমন আসে, প্রিভিয়াস ইয়ার থেকে তো 30% কমন আসে। তো প্রিভিয়াস ইয়ারে 30% কমন আসার জন্য আমি প্রিভিয়াস ইয়ার গুলোকে আগে ছাত্র করে ফেলি না, তাও কোনগুলো কম্পালসারি এসে আর এগুলো, আর ওই জেনারেল নলেজের যেগুলো লিগাল ইস্যুস সেগুলো আমি ডিসকাস করছি, সেগুলো রেডি করি। যেমন আমাদের ওয়াকফ হয়ে গেল, স্পেশাল কমিশন হয়ে গেল, আমাদের আজকে ইউসিসি হয়ে গেল, আজকে আমাদের পুরো রাজ্যপাল, গভর্নর, সুপ্রিম কোর্ট, কি বলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইভেন স্টেট গভর্নমেন্ট পাওয়ার ভেস্টেড অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এটা পুরো কিন্তু আজকে 4-5টা পুরো আমরা শেষ করে দিলাম, তাই না? ইউসিসির সঙ্গে পুরো ওই কনস্টিটিউশনের ওই পার্টটাই পুরো শেষ করে দিলাম। স্টেট গভর্নমেন্ট, গভর্নর, রাষ্ট্রপতি আর আমাদের সুপ্রিম কোর্ট, পুরো ওই 4টা আমার যদি আজকে খাতায় বুলেট করে আমি রেডি করে নিতে পারি, রিসার্চ করে, যেটা বললাম বারবার করতে তোদের, যদি এটা করি, তোরা বল তোদের কেউ হারাতে পারবে? আর কি থাকে, আর কি আছে যে তোদের হারাবে? আমি গাইডেন্স করছি, টাইম লিমিট বলছি, কি করতে হবে, তোরা শুধু আমার কথাটুকু ফলো কর, মান পরীক্ষার আগের দিন দাঁড়িয়ে দেখবি পুরো রেডি, চাঙ্গা পুঙ্গা, বাকিরা দেখে জেলাস, তার কিছু না। এর থেকে কেউ এগিয়ে আছে? তোর একটা যদি কেউ অন্য কেউ জুডিশিয়াল রিপেয়ার করছে, দাঁড়া না তার সাথে, তুই এখনই বুঝতে পারবি ডিফারেন্সটা কোথায়। 1% হলো ডিফারেন্স, ইউ হ্যাভ অলরেডি বিন মেড। অন্তত পারপাসে, এনথুজিয়াজমে, অবজেক্টিভিটিতে আমি কিন্তু অলরেডি 1% to 10% এগিয়ে দিচ্ছি। এবার আমাকে সিস্টেম্যাটিক আর্সেনালটাকে জড়ো করতে হবে। এইটার কাজ আমি তোমায় দিচ্ছি, আই ডু নট টু সাপোর্ট ইউ, মানে ওই পায়েস রেঁধে খাওয়াবো আমি, বাবা চাল ডাল বাজার করে এনে রান্না শেখাবো, শিখিয়ে খাওয়াবো। আর আই ওয়ান্ট টু বি ইউ বি আ সাকসেসফুল জাজ। শুধু ওই রেডিমেড খাবার সাপ্লাই করবো, দাম করবে, যে বমি করবে ও, তাহলে আমি ক্লাস করবো না, ওই বাকি ক্লাস করবো। তাহলে আমার ক্লাস যদি আমি সেই কোয়ালিটি তোদের বললাম, যখন এটা জিজ্ঞেস করছি তোরা বলতে পারছিস, আমি বললাম কবে এটা বলবি। নেক্সট দিন যখন আমি গভর্নর নিয়ে বা আবার তো কোনো না কোনো রিলেশনে আসবেই, স্টেট যখন আমি বলবো কি রে পাওয়া ধারায়, রাজভবনের রাজভবনের পাওয়ার দিকে কোন কোন ধারায় খাওয়া বললি, তখন আমার মধ্যে হলো কোয়ালিটি ক্লাস না। তুই যদি একটা বাচ্চাকে পড়া, সে বাচ্চা যদি রেসপন্স করে তোমার কোয়ালিটি ক্লাস লাগে, নাকি শুধু পড়িয়ে যাচ্ছে, আছে বসে আছে, তোর ভালো লাগে। তুই বল আগে টিচার যদি তুই টিচারই করিস কি লাগে? কোনটা? স্টুডেন্ট যদি আনসার করে তবে তো ভালো লাগে। আর আমি বকেই যাচ্ছি আর তোরা শুনেই যাচ্ছিস ভালো লাগবে। কিন্তু তোরা যখন স্মার্ট হয়ে যাবি, তোরা যখন রিপ্লাই করবি আমাকে, স্যার এটা এত ধারাটা, অত সেকশন, ওটা তাই, তখন আমি আরো দেখতে ঢুকবো, আমারও আরো ক্লাসটা নিতে ভালো লাগবে, কোয়ালিটি ক্লাসে আসতে ভালো লাগবে। বুঝলে, তোরা যদি আমাকে বোরিং করে ফেলিস, আমিও কতক্ষণ বুড়ো হারে ভেলকি দেখাবো বলতো, মানে আমিও কতক্ষণ টেনে নিয়ে যাবো বলতো, যেটা সেটা কি প্রীতি, তাই তো? নিজেদের জোশ তৈরি কর, জোশ তৈরি করে ক্লাসে আসবি, ফাটাফাটি হবে। এই প্রীতি কিন্তু ভালো পরীক্ষা দিচ্ছে, ওকে আরেকদিন গার্ড দিতে হবে, তোকে গার্ড দেবো। চল, তাই যেটা বললাম, আর্সেনাল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর্সেনাল গুলো কিন্তু রেডি কর। আর্সেনাল মানে হয়ে যাবে, রেডি কর, আমি তো মস্ত ভক্ত রেডি কর। Bye. এই বেরোলাম রাজস্থান কাছ থেকে, লেফট হ্যান্ড নিলাম, লেফট হ্যান্ড নিয়ে পুরো স্টাইল ওয়াক ধরলাম, স্টাইল ওয়াক ধরে পুরো বেরিয়ে গেলাম মেন রোডে। মেন রোডে গিয়েই মেট্রো গিয়ে তো ডাক দিকে হচ্ছে আমাদের রায়গঞ্জ ওইয়ে, আর বাঁদিকে হচ্ছে যেখানে বেরোলাম ওই থেকে E1 বলবি, আমরা E1 তো একদম হবে না কেন, বাড়ি যাচ্ছিস বলে ও আবার পড়াশোনা করবি।